আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। এখন পড়ছি মাইন্ড রিডার বইটির পঞ্চম তথা শেষ পর্ব। 18 লাস ভেগাস 2011 900 দর্শক। আমরা আবার আমার বড় শোটিতে ফিরে এলাম। আমি মন করা সব খেলা দেখিয়েছি। জেন একটি ফোনবুক থেকে একটি সংখ্যা বেছে নিয়েছিল, যা কতগুলো মেয়ের মেশানো কার্ডের নম্বরের সঙ্গে মিলে গেছে। আমি এনার্জি ট্রান্সফার করেছি এবং ব্লেকের কাছে এখনও $5 নোট ও স্ক্রল রয়েছে এবং টাকাটি কেউ এখন পর্যন্ত স্পর্শ করেনি। এবার স্টেজের মাঝখানে এসে আমি চেঁচালাম, টাকাটা কোথায়? আগের মতোই ব্লেকও চেঁচিয়ে সাড়া দিল, টাকাটা এখানে। আমি বললাম, ওপরে চলে এসো। ব্লেক লাফাতে লাফাতে স্টেজে উঠে এলো। অডিয়েন্স হাততালি দিয়ে ওকে স্বাগত জানালো। টাকাটা কেউ স্পর্শ করেছে জানতে চাই আমি। মাথা নাড়ে ব্লেক, গর্ব নিয়ে উঁচু করে দেখায় $5 নোটখানা। আমি হাসি, আমি কি তোমার টাকাটা স্পর্শ করেছি? মাথা নাড়ে ব্লেক এবং আমার কাছ থেকে নাটকীয় ভঙ্গিতে দূরে সরে যায়। এবং তোমার কাছে এখনো স্ক্রলটি আছে। গুড। এবারে আমরা মজার একটি জিনিস করব। টাকার ভাঁজটা খোলো, তবে আমাকে দেবে না, ঠিক আছে? ব্লেক নির্দেশ মতো কাজ করে। তুমি শোর শুরুতে তোমার ওয়ালেট থেকে টাকাটা বের করে তখন থেকে ওটা হাতের মুঠোয় ধরে রেখেছ, ঠিক? মাথা ঝাঁকায় ব্লেক। আমাকে স্ক্রলটি দেবে প্লিজ। ওতে আমি তো শুরুর আগে কিছু কথা লিখে রেখেছিলাম। ব্লেক স্ক্রলটি আমাকে দেয় এবং আমি ওটা খুলতে থাকি। পৃথিবীর প্রতিটি টাকার পিঠে একটি সিরিয়াল নম্বর লেখা থাকে। আমি বলি অডিয়েন্সের উদ্দেশ্যে, তারা এখন চুপচাপ মনোযোগ দিয়ে আমার কথা শুনছে এবং আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। ব্লেক, তুমি তোমার টাকার ওপর লেখা সিরিয়াল নম্বরটি জোরে জোরে পড়ে শোনাও। শুধু প্রথম 7টি সংখ্যা প্লিজ। আমি স্ক্রলটি এমনভাবে মেলে ধরলাম যাতে সবাই দেখতে পায়। ওতে একটি সংখ্যা লেখা আছে। অডিয়েন্সের লোকজন এখন সামনে ঝুঁকে বসছে। ব্লেক তার টাকার দিকে তাকালো, সিরিয়াল নম্বর দেখলো, তারপর পড়তে শুরু করলো। ধীরে এবং পরিষ্কার গলায় সে বলতে লাগলো, 4 6 4 9 6 7 2। দ্বিতীয় নম্বর থেকেই লোকে চিল্লাতে লাগলো, নো নো বলে। তাদের হল্লা ক্রমেই বাড়তে লাগলো। সপ্তম নম্বরটি উচ্চারণ করার পরে দর্শক উন্মাতাল হয়ে গেল। স্ক্রলে লেখা নম্বরটির সঙ্গে ব্লেকের টাকার সিরিয়াল নম্বর হুবহু মিলে গেছে। লোক পাগলের মতো হাততালি দিতে শুরু করে। সবার চোখে মুখে বিস্ময়ের ছাপ। ব্লেক আমার পাশে দাঁড়িয়ে লম্ফজম্ফ দিচ্ছে। অবাক হয়ে সেও হাসছে বেদম। উত্তেজনা চলার সুযোগ দিয়ে আমি স্ক্রলটা মেঝেতে নামিয়ে রাখলাম। তারপর একটি হাত ওপরে তুলে হাসতে হাসতে বললাম, সেরকম চান্স কোথায় যে আমি আপনাদের টাকার সিরিয়াল নম্বর নিয়ে ভবিষ্যৎবাণী করব? লোকে তখনও হাততালি দিয়েই চলছে। দাঁড়ান দাঁড়ান, বললাম আমি, আপনাদের নিশ্চয় মনে আছে জেন এই মঞ্চে এসেছিল এবং ফোনবুক থেকে তার ইচ্ছে মতো একটি ফোন নম্বর বাছাই করেছিল। তারপর ওই সারির ভদ্রমহিলারা তাদের মেশানো কার্ড দিয়ে একই নম্বর চুজ করেছিল। ওয়েল, ওই নাম্বারটি ক্লিপ চার্টে রয়েছে। আমি ক্লিপ চার্টে গিয়ে পৃষ্ঠা উল্টাতে লাগলাম। ব্লেক, তোমার টাকায় যে সিরিয়াল নম্বরটি লেখা আছে, যেটি স্ক্রলের সঙ্গে মিলে গিয়েছিল, সেটি কি আরেকবার পড়ে শোনাবে দয়া করে? ব্লেক আবার জোরে জোরে তবে মন্থর গতিতে তার নম্বরটি পড়তে লাগলো। জেন যে ফোন নম্বরটি বাছাই করেছিল সেটি ক্লিপ চার্টের পৃষ্ঠায় লেখা ছিল। আমি সেই পৃষ্ঠাটি এবার দর্শকদের দেখালাম। ব্লেক পড়তে শুরু করেছে, 4 6 4। কিন্তু তার বাকি নম্বরগুলো চাপা পড়ে গেল দর্শকদের চিৎকারে। তারা পরিষ্কার দেখতে পাচ্ছে স্ক্রলে লেখা সংখ্যা আর ক্লিপ চার্টে লেখা সংখ্যা দুটি হুবহু এক। হাততালিতে বিস্ফোরিত হলো দর্শক। তারা সিটের ওপর লাফিয়ে উঠল। তারা শীষ দিচ্ছে, হাততালি দিচ্ছে, সিটের ওপর লাফালাফি করছে। আমাকে সবাই মিলে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেন দিল। তাদের হাততালি আর থামতেই চায় না। আমার পাশে দাঁড়ানো ব্লেক জানতে চাইল, আপনি এটা কি করে করলেন? এবং আমাকে একটি বিরাট হাই ফাইভ দিল। 19 ভাবনার সঙ্গে সৃষ্টিশীল হয়ে উঠুন। যখন কোনো প্রখ্যাত কোম্পানি একজন সিনিয়র কর্মকর্তার শূন্যপদটি পূর্ণ করার জন্য চাকরির আবেদনকারীদের ইন্টারভিউ করে, তখন অনেক সময়ে এই ধরনের প্রশ্ন করে থাকে। ধরুন আপনি এক ঝড়ের রাতে গাড়ি চালিয়ে যাচ্ছেন।
এমন সময় তিনজন মানুষকে দেখতে পেলেন বাস স্টপে দাঁড়িয়ে আছে। এক মুমূর্ষু বৃদ্ধা, একজন ডাক্তার যিনি একবার আপনার জীবন বাঁচিয়েছিলেন, এবং আপনার স্বপ্নের কোনো এক মহিলা অথবা পুরুষ। এদের যে কোনো একজনকে আপনি আপনার গাড়িতে তুলে নিতে পারবেন। আপনি কাকে বাছাই করবেন এবং কেন? দয়া দেখাতে বৃদ্ধাকে গাড়িতে তুলে নেবেন, নাকি কৃতজ্ঞতার কারণে ডাক্তারকে লিফট দেবেন, অথবা স্রেফ রোমান্টিক কারণে স্বপ্নের মানুষটিকে গাড়িতে তুলবেন, নাকি কাউকেই গাড়িতে তুলবেন না? জবাব হলো, কাউকেই আপনি গাড়িতে তুলবেন না। বদলে আপনি গাড়িটির চাবি ডাক্তারের কাছে দেবেন, যাতে তিনি মুমূর্ষু বৃদ্ধাকে কাছে পিঠে কোনো হাসপাতালে নিয়ে যেতে পারেন, এবং আপনি নিজে আপনার স্বপ্নের মানুষটিকে সঙ্গ দিতে তার সঙ্গে বাস স্টপে দাঁড়িয়ে থাকবেন। তো এই ধরনের প্রশ্ন নিয়ে কি ব্যক্তিত্ব পরীক্ষা করা হলো, নাকি সৃষ্টিশীল চিন্তাবিদের সন্ধান করা হলো? আপনি হলে কেমন করতেন? একটা গল্প আছে। নাসা মিলিয়ন ডলার ব্যয় করে একটি দারুণ কলম আবিষ্কার করলো, যা দিয়ে জিরো গ্র্যাভিটিতে এবং চরম তাপমাত্রার মধ্যেও লেখা যায়। কলমটির নাম তারা দিল স্পেস পেন। রাসায়নদের অতটা ফান্ড ছিল না বলে তারা পেন্সিল ব্যবহার করলো। এটি স্রেফ গল্পই, তবে গল্পটি আপনাকে ভাবিয়ে তোলে, ঠিক? আমি প্রচুর ভাবি। আমার মনকে আমি সারাক্ষণই ব্যবহার করি, সেটা প্ররোচনার জন্য হোক, মাইন্ড রিডিং, এনার্জির শক্তি বৃদ্ধি হোক, কিংবা আমার ইনটিউশন আহ্বান করার জন্যই হোক। আমি ঘড়ির কাঁটা থামিয়ে দেই, বাকিয়ে ফেলি মুদ্রা, অনুমান করে বলতে পারি জন্মদিন ও প্রথম বয়ফ্রেন্ডদের কথা। এমন সব ভাষা থেকে লোকেদের শব্দ বাছাই করতে বলি, যে ভাষা আমি পড়তেই জানি না। লোকে একটি প্রশ্ন আমাকে প্রায়ই করে, আপনি কি আপনার মস্তিষ্কের 10 ভাগের বেশি ব্যবহার করেন? ব্রেন সায়েন্সের এই ব্যাপারটি লোকে বেশ পছন্দ করে। প্রথম প্রথম এই প্রশ্নের জবাবে আমি বলতাম, হ্যাঁ, নিশ্চয়ই। সারাক্ষণই যেখানেই আমি যাই অনুভব করি আমার নিউরনগুলো সর্বত্র ছড়িয়ে পড়ছে। তারপর থেকে বিষয়টি নিয়ে ভাবতে থাকি, আমি লোকে কেন ভাবছে আমরা শুধু 10 ভাগ মস্তিষ্ক ব্যবহার করি? সত্যিই কি 90 ভাগ মস্তিষ্ক আমরা ব্যবহার করি না? এরপর আমি এই 100% মিথটি নিয়ে পড়াশোনা করতে লাগলাম। মস্তিষ্ক বিজ্ঞানীরা দেখিয়েছেন মস্তিষ্কের বিভিন্ন এলাকা সর্বদা ক্রিয়াশীল, এবং আমরা প্রতিদিন কোনো না কোনোভাবে আমাদের গোটা মস্তিষ্কই কাজে লাগিয়ে থাকি। তবে এই কথা সত্যি যে আমরা 100 ভাগ মস্তিষ্ক 100 ভাগ সময়ে ব্যবহারও করি না। মস্তিষ্কের কিছু অংশ গুঞ্জন তুলে আমাদেরকে সচেতন করে রাখে, ওদিকে অপর অংশ নির্দিষ্ট কাজে নেমে পড়ার জন্য আহ্বান করে। তবু এ প্রশ্নটি আমার মাথা থেকে যায় না। আমি ভাবি, আমরা আমাদের মস্তিষ্কের কত অংশ আসলে কাজে লাগাতে পারি? আমার মনে হয় না আমরা সব সময় মস্তিষ্কের শক্তি খুব ভালোভাবে ব্যবহার করি। একজন মেন্টালিস্ট হিসাবে আমি সারা জীবন আমার মনকে ট্রেনিং দিয়েছি কিছু সুনির্দিষ্ট মানসিক কাজ করার জন্য, এবং আমার ধারণা আমি ভালোই জানি কিভাবে মস্তিষ্ক ও মন কাজ করে। আমি সাইকোলজি, মনের বিজ্ঞান এবং মানুষের আচরণের সঙ্গে মন কিভাবে সম্পৃক্ত, এই সব বিষয় নিয়ে প্রচুর পড়াশোনা করেছি। আমি জানি কিভাবে ফোকাস করতে হয়, কিভাবে ধ্যান করতে হয়। আমি মনের সম্ভাবনাগুলোকে ভালোভাবে কাজে লাগাতে জানি। তবু মাঝে মাঝে এমন দিন আসে যখন আমার সময় কাটে ধোঁয়াশার মাঝে। এই সব দিনগুলোতে আমি ঠিকমতো চিন্তা করতে পারি না। আমি বিক্ষিপ্ত চিত্ত হয়ে পড়ি, ক্লান্ত হয়ে যাই। মনে হতে থাকে আমি আমার মস্তিষ্কের মাত্র অর্ধেকটা ব্যবহার করেছি। আপনাদেরকে একটি উদাহরণ দেই। আমাকে একটি প্রাইভেট পার্টিতে দাওয়াত দেওয়া হয়েছিল। আমি ভাড়া করা গাড়ি চালাচ্ছিলাম। গাড়ি পার্ক করার জায়গা খুঁজছিলাম অচেনা এক শহরে। ক্লান্তিকর একটি দিন ছিল ওটা। আমি একটি লাঞ্চের নিমন্ত্রণে যেতে পারিনি, তারিখ গোলমাল করে ফেলার কারণে। আমার হোটেল রুমের চাবি হারিয়ে ফেলেছি। 3বার পথ হারিয়ে শেষে এখানে এসে পৌঁছেছি। আমি পার্কিং লটে গাড়ি ঢোকালাম। অবশেষে একটি জায়গা খুঁজে পেয়ে পার্ক করলাম গাড়ি। গাড়ি থেকে নেমে ভাবছিলাম রেডিওটা অফ করব, ব্যাগটা গোছাবো, তারপর শুতে যাব। আমি যখন গাড়ির দরজা লক করতে গেলাম, দেখি ওটা ইতিমধ্যেই লক হয়ে গেছে, চাবিটা ভেতরে। আমার মনটা গেল মুষড়ে। যদিও এখন দুশ্চিন্তা করার সময় নয়, কারণ সামনে আমার একটি শো আছে। তো আপনারা কি ভাবছেন সেই রাতে আমার শো কেমন হলো? ভাবছেন হয়তো আমি শোতে নানান ভুল করেছি, আমার মাইন্ড রিডিং ঠিক হয়নি, লোকের নাম বলতে ভুলে গিয়েছি, এবং জীবনের সবচেয়ে বাজে শো করেছি। ভুল। আমি অডিয়েন্সের সামনে আসা মাত্র আমার মন হয়ে উঠেছে সুতীক্ষ্ণ এবং ধারালো, ফোকাসড ও সচেতন। আমার শো কোথাও
কোনো রকম ঝাঁকি খায়নি। তবে যখন পার্কিং লটে ফিরে যাচ্ছিলাম তখন কিছুতেই মনে করতে পারছিলাম না গাড়িটা কোথায় রেখেছি। এখানে ঘটছে কি, যেন আমি দুটি ভিন্ন মন নিয়ে কাজ করছি। পার্কিং লটে শোয়ের আগে আমার মন ছিল বিহ্বল। অটোমেটিক রিফ্লেক্সের ওপর ভরসা করে আমাকে চলতে হয়েছে। আমি আমার মনকে সেভাবে ক্রিয়াশীল করে তুলতে পারিনি। আমি যদি নিজের মনকে বলতে পারতাম, লেটস ফোকাস, কিংবা একটু থেমে 1 সেকেন্ড চিন্তা করে দেখো, তাহলে আর আমাকে আমার গাড়ির চাবি গাড়ির ভেতরে ফেলে রেখে যেতে হতো না, এবং আমি আমার পার্কিং সেফটির কথাও মনে করতে পারতাম। এই না ভাবার বিষয়টি চলছে দিনভর, সারাক্ষণ। আমরা সবাই এরকম করি, আপনিও। আমার মনে হয় এরকমটা তখনই ঘটে যখন আমরা আমাদের ব্রেইনের অল্প অংশমাত্র ব্যবহার করি, যদিও মগজ পুরোটাই কাজ চালাতে থাকে। এখন চলুন দেখা যাক আমার পারফরমেন্সের সময় কি ঘটেছিল। আমি যখনই অডিয়েন্সের সামনে এসে দাঁড়াই, সর্বোচ্চ পর্যায়ে ক্রিয়াশীল করে তুলি আমার মন এবং সচেতনভাবে আমার মস্তিষ্কের শক্তির শেষ ফোঁটাটিকে পর্যন্ত আহ্বান করি। সর্বাধিক সামর্থ্য নিয়ে আমার ব্রেন পুরোপুরি চার্জ হয়ে যায়, চলার জন্য প্রস্তুত। মনের সমস্ত শক্তি ব্যবহার করার চাবিকাঠি হলো এর সমস্ত রিসোর্সকে কাজে লাগানো। তবু কিছু মানুষ তাদের সারাটা জীবন ব্যয় করে অটো পাইলটের ওপর ভর করে, এমনকি সুযোগের উদ্ভব হলেও তারা তা নিতে চায় না। এই ব্যাপারটা আমার মাথায় কিছুতেই ঢোকে না। একটি গল্প বলি, যেখানে এক মহিলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, যে কিছুতেই তার মনকে উন্মুক্ত করতে চায়নি। সেবার প্রথমবারের মতো শো করতে আমেরিকায় যাচ্ছি, স্বভাবতই উত্তেজিত। এ যেন স্বপ্ন সত্যি হলো। আমার ওয়ার্ক ভিসার জন্য আমার অ্যাপ্রুভাল পেপারস ফ্যাক্স করা হয়েছে। শুধু এখন দরকার একটি অফিসিয়াল সিগনেচার, তাহলেই আমেরিকার উদ্দেশ্যে উড়াল দিতে পারবো। ভিসা অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে আর যেন তর সইছিল না। নিজেকে শিশুর মতো লাগছিল, উত্তেজনায় অস্থির। অবশেষে এলো আমার পালা। আমি জানালা ঘেরা কাউন্টারে গিয়ে আমার সমস্ত ডকুমেন্ট দিলাম। একটু পিছিয়ে গেলাম, অপেক্ষা করছি ক্লার্ক ওগুলো দেখে স্ট্যাম্প মেরে আমাকে ছেড়ে দেবে। এক্সকিউজ মি স্যার, বলল মেয়েটি, আপনার ভিসার তারিখ ফুরিয়ে গেছে। সে জানালার নিচ দিয়ে আমার ফ্যাক্স ঠেলে পাঠিয়ে দিল, চেহারায় নির্লিপ্ত ভাব। শাড়ি থেকে এবারে পরবর্তী লোকটিকে ডাকবে। মানে? জিজ্ঞাসা করলাম আমি। সরে এলাম জানালার সামনে। এক্সপায়ার্ড? ফ্যাক্সের দিকে হাত নেড়ে সে বলল। কোনো ব্যাখ্যা বা বিস্তৃত করে কিছু বলার প্রয়োজন বোধ করল না। আমি দ্রুত ডকুমেন্টগুলোর ওপর চোখ বুলালাম, তারপর হেসে ফেললাম। ও, আই সি। ফ্যাক্সটি আবার মেয়েটির দিকে ঠেলে দিলাম। এক্সপাইরেশন ডেট আগামী বছর ২০০৮। ঝাপসা দেখা যাচ্ছে, তবে ওটা ২০০৮ সাল বলছে। মাথা নাড়ল মহিলা। স্যার, ওটা বলছে ২০০৬। আপনার ভিসার ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। সে এবারে বলতে যাচ্ছে নেক্সট। না, সত্যি দেখুন, এটা ২০০৮। গত বছর এটা ইস্যু করা হয়েছে। মহিলা নিচে তাকালো, দায়সারাভাবে দেখল সে ইতিমধ্যে মাথা নাড়তে শুরু করেছে। আই এম সরি স্যার, এটা বলছে ২০০৬। তার গলার স্বর এখন আগের চেয়ে কঠিন। হলপ করে বলতে পারি সে কাউন্টারের নিচে জুতো ঠোকরাচ্ছে। এভাবে চললে তো তর্কের অবসান হবে না, কৌশল পাল্টাতে হবে। আমি ফ্যাক্সখানা নিয়ে আবার ওতে চোখ বুলালাম। মিষ্টি হেসে বললাম, দেখুন, এখানে ইস্যু করার তারিখ দিয়েছে ২০০৭, কাজে এক্সপাইরেশন ডেট ২০০৬ হতে পারে না। এর তো কোনো মানেই হয় না। স্যার, এটা বলছে ২০০৬, আর ইস্যুর তারিখ ২০০৭। আমি হেসে উঠলাম। তাহলে একটা প্রশ্ন করি আপনাকে। ভুরুকুচকে আমার দিকে তাকালো ক্লার্ক। উদ্যত থুতনি। এই শারীরিক ভাষা আমার জন্য ইতিবাচক নয়। তাহলে আমাকে বলুন, ইস্যুর তারিখ যদি ২০০৭ সাল হয়, তবে এক্সপায়ারেশন ডেট কি করে ২০০৬ হতে পারে? আমাদের পক্ষে কি সময়ের পেছনে চলে যাওয়া সম্ভব? আশা করেছিলাম এই প্রশ্নের জবাবে মহিলার তরফ থেকে একটি হাসি উপহার পাব। বদলে যা পেলাম তা হলো এই, স্যার, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। এক্সপায়ারেশন ডেট ২০০৬। একে নিয়ে তো আর এগুলো যাবে না দেখছি। আমি যদি আমার কারিশমা আর প্ররোচনার শক্তি ব্যবহার করে মহিলার মুখ থেকে হ্যাঁ বলাতে পারতাম। মহিলা যদি বলতো, আপনি ঠিকই বলেছেন, এটাকে ৬-এর মতো দেখায়, আসলে এটা ৮। কিন্তু এই মহিলা তো তার মন শক্ত করে বন্ধ করে রেখেছে। তো আমার কাছে এখন দুটি করণীয় ছিল। আমি আমার বাবাকে ফোন করে বলতে পারি ফর্মের একটি পরিষ্কার কপি ফ্যাক্স করে পাঠিয়ে দিতে, অথবা কলম দিয়ে হালকাভাবে ৬টাকে ৮ বানিয়ে দিতে। আপনাদের কি ধারণা আমি কি বলেছিলাম?
ইঙ্গিত দিচ্ছি, এই অধ্যায়টি কিন্তু সৃষ্টিশীল চিন্তাভাবনা করার চ্যাপ্টার। এই ঘটনাটি আমাকে বেশ জ্বালাতন করেছে। আমার ভাবলেই মেজাজ খারাপ হয়ে গেছে যে সারা পৃথিবীতে এরকম লোক রয়েছে যারা নিজেদের মনকে সামান্য চিন্তাভাবনা করতেও দেয় না। দেখে মনে হয় তারা এমন একটি জোনের মধ্যে থেকে কাজ করছে যাতে যুক্তির কোনো স্থান নেই, নেই কোনো ইন্টিউশন কিংবা কল্পনা শক্তি অথবা সৃজনশীলতা। কোনো স্ফুলিঙ্গ নেই তাদের মধ্যে। তাদেরকে খুব সংকীর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং ওই ইনস্ট্রাকশন ছাড়িয়ে যদি তারা কোনো সুযোগ পায়ও গ্রহণ করতে চায় না। তারা বলে, আমি ওই প্রশ্নের জবাব দিতে পারবো না, আমাকে ওইভাবে প্রোগ্রামড করা হয়নি। আমাদের সবাইকে চমৎকার একটি মন এবং মস্তিষ্ক দেয়া হয়েছে, যতদূর পারি তা আমরা ব্যবহার করব না কেন? আমি সবসময় ক্রিয়েটিভ জিনিয়াস লিওনার্দো দা ভিঞ্চির মস্ত ভক্ত। এই মানুষটি প্রতিদিন তার মস্তিষ্কের শতভাগ ব্যবহার করতেন। মোনালিসা এবং দ্য লাস্ট সাফার একে জগৎ বিখ্যাত ভিঞ্চি, যে একজন প্রতিভাবান স্থপতি, ভাস্কর, সঙ্গীতজ্ঞ, বিজ্ঞানী, অঙ্কবিদ, প্রকৌশলী, আবিষ্কারদাতা, অ্যানাটমিস্ট, জিওলজিস্ট, মানচিত্রকর, বোটানিস্ট এবং লেখক ছিলেন। তাকে জানেন? তিনি ১৩,০০০ পৃষ্ঠারও বেশি নোট লিখেছেন, স্কেচ করেছেন এবং অন্যান্য অসংখ্য আবিষ্কারের ডিজাইন করেছেন। তার মধ্যে রয়েছে কামান, মেশিন গান, গ্লাইডার, মাংস রোস্ট করার টার্ন স্প্রিট, কৃষিকাজের জন্য খাল খনন, পরিবহনের জন্য গাড়ি, প্যারাসুট, ডিউক অব মিলানের জন্য বহনযোগ্য সেতু, প্রাসাদের দেয়ালে ওঠানামা করার জন্য নানান রকম মই, আয়নাকে অবতল করার যন্ত্র, কুয়ো থেকে জল তোলার পাম্প, ঘূর্ণায়মান মঞ্চ এবং জলে ভেসে থাকার জন্য স্ফীত টিউব। বলা হয় তিনি বাইসাইকেলও আবিষ্কার করেন ৩০০ বছর আগে। এটি রাস্তায় চলেছে। তিনি মিরর রাইটিং পদ্ধতিও আবিষ্কার করেন। দেখুন তো নিচের লেখাটি পড়তে পারেন কিনা। মিরর রাইটিং পদ্ধতি। হাতের কাছে যাদের আয়না নেই তাদেরকে বলছি, এখানে লেখা রয়েছে 1+1 doesn't always equal 2, sometimes it's equal 11। একে আপনি বলতে পারেন অরিজিনাল লিওর সুশর্ডিজম। অন্যভাবে বলা যায়, আমরা কোনো জিনিসকে যা ভাবি সবসময় সেটি সেরকম হয় না। মাঝে মধ্যে আমাদেরকে পার্শ্বিকভাবে ভাবতে হবে। পার্শ্বিকভাবে ভাবা মানে যে চিন্তাধারার কোনো সমস্যার প্রতি একটি অভিনব দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে সাহায্য করে। আমাদেরকে কোনো সমস্যা নিয়ে দুই দিক থেকেই চিন্তা করতে হবে। মানব মস্তিষ্ক অনেক কিছু চিন্তা করতে সক্ষম। আমাদের লিওনার্দো দা ভিঞ্চির মতো প্রতিভা আছে বলছি না, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সকলেরই সহজাত কিছু সামর্থ্য রয়েছে এবং আমরা যা ভাবি তার চেয়ে বেশি রয়েছে এই সামর্থ্য। সংকীর্ণ কারারুদ্ধ চিন্তাভাবনার বাক্সটি থেকে বেরিয়ে এসে দেখুন আমরা কি পেতে পারি। চলুন সৃষ্টিশীল, সৃজনশীল হই। আসুন ওয়ার্ম আপ হওয়ার জন্য কিছু ব্রেইন টিজারের ব্যবস্থা করা যাক। এখানে দেয়া প্রশ্নগুলো নিয়ে ভাবুন এবং নিচের লেখা জবাব না দেখে মস্তিষ্ক খাটান। ১. ১২টি নাশপাতি উঁচুতে ঝুলে আছে। ১২ জন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল। প্রত্যেকে একটি নাশপাতি তুলে নিল, তবু ১১টি নাশপাতি ওখানে থেকে গেল। কি করে সম্ভব? ২. বছরে ১২ মাস, কয়েকটি মাস হয় ৩১ দিনে। ২৮ দিনে কটি মাস রয়েছে? ৩. আপনার নিজের কাছে একটি জিনিস কিন্তু অন্যরা আপনার চেয়ে অনেক বেশি সেটি ব্যবহার করে, সেটি কি? এই প্রশ্নগুলোর জবাব এই বইয়ের মধ্যেই কোথাও আছে। খুঁজুন। ভাবনার সঙ্গে সৃষ্টিশীল হয়ে উঠুন। একজন মেন্টালিস্ট হিসেবে আমার অন্যতম চ্যালেঞ্জ ছিল সবসময় আমার শোটিকে তাজা রাখা। যেসব নতুন দক্ষতা আমি অর্জন করেছি সেগুলো সর্বদা ব্যবহার করা। আমি যখন স্টেজে থাকি আমি ভাবি কিভাবে আমার শো এর উন্নতি ঘটানো যায়। এমন কি কাজ আমি করতে পারি যা আগে করিনি কিংবা অন্য কোনো মেন্টালিস্ট আগে করে দেখাননি। কিভাবে আমি আমার দক্ষতাগুলোর আরো ভালো করতে পারি। আজকাল আগের চেয়ে বেশি টকশোতে আমি অবতীর্ণ হচ্ছি। আমার রুটিনেও খানিকটা পরিবর্তন ঘটেছে। দর্শকদের প্রতিবার একই জিনিসও দেখাতে চাই না। সম্প্রতি দ্য টুনাইট শো উইথ জে লোনোতে আমাকে আবার আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রথমবারে আমি অনুমান করেছিলাম যে কোনো ছবিটি দেখাবে, একটি ডলারের ছবি। তার এবং জ্যাক এরফানের সঙ্গে চি এনার্জির একটা বিনিময় ঘটিয়েছিলাম এবং ব্যান্ড লিডার কোন গাইটি গাইবে তাও অনুমান করেছিলাম। এবারে দ্বিতীয়বারে নতুন কিছু করার চিন্তা করছিলাম, কিন্তু কি সেটা? আমি বসে বসে ভাবতে থাকলাম। কাগজে হিজিবিজি কিছু আইডিয়া লিখে গেলাম শুধু মনটাকে ফোকাস করব বলে। কিছু মাথায় আসছিল না, তাই এবারে নতুন কিছু
করাও হবে না। শুরুতে বিরাট কিছু আইডিয়া না এলেও আমি জানতাম যেহেতু আইডিয়া সন্ধানের প্রক্রিয়াটি শুরু করে দিয়েছি, কাজেই আমি অন্যান্য কাজ করার সময়ও আমার মন নতুন নতুন আইডিয়া উৎপাদন করে চলবে। শো শুরুর দিন কয়েক আগে শুনলাম কিম কার্দাশিয়ান আসছে। ঠিক করলাম এক গাদা খবরের কাগজ নিয়ে যাব এবং বলে দেব কিম ওই কাগজগুলোর মধ্যে থেকে কোন শব্দটি মনে বাছাই করেছেন। প্রফেসর আতস্কির কথা মনে আছে? ওই রকম আর কি, তবে এবারের অ্যাপিয়ারেন্সে আমি একটা টুইস্ট সৃষ্টি করতে চাইলাম। আমার মাথায় একটি বুদ্ধি এলো। মনে হলো কিম ওটা পছন্দ করবেন। শো এর সময় কিমকে আমি খবরের কাগজ এবং তার পৃষ্ঠা ও শব্দ বেছে নিতে বললাম। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম কোন শব্দটি তিনি বাছাই করেছেন, বললেন সামার। এবারে আমি কাগজে কিছু লিখিনি, বদলে পরনের জ্যাকেট খুলে নিয়ে আমার সাদা শার্টটি দেখালাম, যার নিচে আমি একটি টি শার্ট পরে আছি। টি শার্টের সামনে বড় বড় করে লেখা থিঙ্ক হিম, এবং আমি যখন ঘুরে দাঁড়ালাম সবাই দেখতে পেল ওর পেছনে লেখা উইল চুজ সামার। কিম এবং জো হাততালিতে ফেটে পড়লেন। আইডিয়াটি দারুণ ছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল টিভি স্টুডিওতে আসার অনেক আগেই আমি এই ভবিষ্যৎবাণীটি করে রেখেছিলাম। এটি ছিল সত্যিকারের ভিজুয়াল এবং আনইউজুয়াল। ওই সপ্তাহে আমার শো নিয়ে নিউ ইয়র্কে বেশ মাতামাতি হয়েছিল। কুল, তাই না? এবং সৃষ্টিশীল তো বটেই। আমার শোতে নতুন রুটিন যোগ করার কারণে একটি জিনিস আবিষ্কার করি যে এটি আমার মস্তিষ্কের জন্য বেশ ভালো কাজে দিচ্ছে। এতদিন এমনটি ভাবা হতো যে একমাত্র শিশুদের মস্তিষ্কই পরিবর্তন এবং অ্যাডাপশন গ্রহণ করতে পারে। এ কথা সত্যি নয়। মস্তিষ্ক বিজ্ঞানীরা গত কয়েক বছর ধরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন একটি পরিণত মস্তিষ্কের বায়োকেমিস্ট্রিও পরিবর্তন করা যায়। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে কিভাবে মেডিটেশন এবং পজিটিভ এনার্জি মস্তিষ্কের গঠন বদলে দিতে পারে। এটিও প্রমাণিত যে বৌদ্ধ ভিক্ষুকরা যারা বহু বছর ধরে হাজার হাজার ঘন্টা ধ্যানের পেছনে ব্যয় করেছেন, তাদের মস্তিষ্কে অত্যন্ত উচ্চ মাত্রায় গামা ওয়েভ অ্যাক্টিভিটি রয়েছে এবং এর পরিমাণ সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ বেশি। বিভিন্ন ব্রেন সার্কিট এবং নিট এগুলো যখন একত্রিত হয় আবির্ভাব ঘটে গামা ওয়েভের। সেটি ফোকাস, স্মৃতি, শেখা ইত্যাদি মানসিক ক্রিয়াকর্মের উচ্চতর মাত্রার সঙ্গে কাজ করে। যেমন যে কোনো পেশির মতো মনকে ব্যবহার করে আরও শক্তিশালী করে তোলা যায়। আমি একদিন আমার গামা ওয়েভের পরিমাণ মাপব। নতুন ক্রিয়াকর্মের চেষ্টা করলে এবং রুটিন বদলালে আমাদের মস্তিষ্কের নয়া স্নায়বীয় পথ তৈরি হয়। এই কাজটি আমার জন্য সহজ। যার মস্তিষ্ক বলে কিছুই নেই আপনারা বলতে পারেন আমি খুব বেশি রুটিন মেনে চলি না। আমি মধ্যরাতে হুট করে প্লেনে চেপে বসি নতুন কোনো দেশে নতুন কোনো লোকদের শো দেখানোর জন্য। আমি যখনই আমার শোতে নতুন কিছু দেখাতে চাই, আমার চিন্তা ভাবনাগুলো মস্তিষ্কে নতুন এবং ভিন্ন পথ খুঁজে দেয়। আমরা যখনই নতুন কিছু করতে চাই, আমরা আমাদের মানসিক ও শারীরিক আরামদায়ক এলাকাটি থেকে ছিটকে পড়ি। ওগুলো শক্তিশালী রাখতে আমাদের মনোসংযোগ ঘটাতে হবে। মনে আছে কবে প্রথম আপনি জুতোর ফিতে বাঁধতে এবং সাইকেল চালানো শিখেছিলেন? কাজগুলো শিখতে আপনাকে যথেষ্ট মনোযোগ দিতে হয়েছিল। আমাদের মস্তিষ্কে নতুন পথ তৈরি করতে হলে মনোসংযোগ দিতে হবে এবং আর মনে রাখবেন আমাদের প্রয়োজনের জন্য এরকম পথ মস্তিষ্কে সবসময় রেডি রয়েছে। যখন আমাদের শেখাটা অ্যাটেন্টিভ লার্নিং থেকে অটোমেটিকে চলে যাবে, লার্নিং বন্ধ হয়ে যাবে বা থেমে যাবে। আপনি কি জানেন প্রাপ্তবয়স্করা যে নতুন কিছু করার চেষ্টা করে না, তার অন্যতম কারণ পাছে লোকে কিছু বলে, এই ভয়। আমরা ঘরে বসে উজির নাজির মারি, কিন্তু বাইরে গেলে ভ্যাবলাকান্ত হয়ে থাকি। এসব বাদ দিন। নিজেকে উন্নত করার সুযোগ থাকলে তা ছাড়বেন কেন? নতুন সৃজনশীল চিন্তাধারা দিয়ে আপনার মস্তিষ্ককে সমৃদ্ধ করে চলুন। মস্তিষ্ককে সমৃদ্ধ করে তোলার আরও একটি উপায় আছে, তা হলো খেলাধুলা করা। এই কারণেই প্রফেশনাল অ্যাথলেটরা তাদের কাজে খুব ভালো করে। আপনি কোনো শখ পূরণের মধ্যেও মস্তিষ্ককে সজীব ও সমৃদ্ধ করে তুলতে পারেন। যেমন গিটার বাজানো শিখলেন, দাবা খেললেন অথবা নিটিং। আমি আমার মানসিক দক্ষতাগুলো অর্জন করেছি মনোযোগের সাহায্যে। আমার মস্তিষ্কের সঙ্গে যতক্ষণ পর্যন্ত না নির্দিষ্ট কিছু অংশ স্বয়ংক্রিয় হয়ে ওঠে। স্বয়ংক্রিয় হয়ে ওঠা একটি ভালো দিক। এর অর্থ হলো আমি ব্লক তৈরি করতে শিখেছি এবং তা ব্যবহার করতেও জানি, এবং এটির উপর একটি স্তর তৈরি করতে পারি। যেভাবে অ্যাথলেটরা বরাবর প্র্যাকটিস করে তাদের দক্ষতা অর্জন করে এবং এর ওপর তাদের নিয়ন্ত্রণ এসে যায়, তারা এগুলোকে
স্বপ্রণোদিতভাবে বহন করতে পারেন। তারপর এগুলো নিয়ে যান পরবর্তী লেভেলে এবং ক্রমাগত তাদের কমফোর্ট জোনে ঠেলে দিতে থাকেন। ঠিক একইভাবে আমার কাজগুলো ক্রমে আরো জটিল এবং আরো কঠিন হয়ে ওঠে। আমি এখনো এভাবে প্র্যাকটিস করে চলছি। যখনই আমি আমার খেলায় নতুন কোনো উপাদান যোগ করি, এটি আমার মানসিক দক্ষতার উপর তৈরি হয়ে যায় স্বয়ংক্রিয়ভাবে এবং ওগুলোকে পরবর্তী লেভেলে নিয়ে যায়। তারপর আমি এটিকে নিয়ে বারবার প্র্যাকটিস চালিয়ে যাই। লন্ডনের ট্যাক্সি ড্রাইভারদের ব্যাপারে একটি মজার তথ্য জানা যায়। তাদের স্মৃতিশক্তি গড়পড়তাদের চেয়ে ভালো। তারা লম্বা স্মৃতি মনে রাখতে পারে। ম্যাপ তৈরিতেও তাদের জরুরি নেই। ড্রাইভারদেরকে একটি পরীক্ষা দিতে হয়। তাদেরকে ছেড়ে দেওয়া হয় চেয়ারিং ক্রসের জটিল গোলকধাঁধার রাস্তায়। টানা ৩ বছর তাদেরকে ট্রেনিং নিতে হয়। অধিকাংশই কোর্স ছেড়ে পালিয়ে যায়। যারা পরীক্ষায় পাশ করে তাদেরকে মেধাবী ড্রাইভার বলে স্বীকৃতি দেয়া হয় এবং তারা বেতনও ভালো পায়। স্মৃতিশক্তিকে কিভাবে সমৃদ্ধ করবেন? গাড়ির তালা বন্ধ করে যে বেরিয়ে এসেছিলাম সে কথা মনে আছে? এই ধরনের ভুল করা থেকে সহজেই মুক্তি পেতে পারেন। আপনার বাম হাতটি লক আপ করার জন্য ব্যবহার করবেন। এই অস্বাভাবিক কাজটি আপনার মস্তিষ্কে নিউরন পাঠিয়ে দেবে, আর এক মাত্রায় সচেতনতা জাগিয়ে তুলবে। আপনি কি করছেন তা নিয়ে আপনাকে ভাবাবে এবং অটো পাইলটে কাজ করা থামিয়ে দেবে। ফলে ঘটনাটি পরে মনে করতে পারবেন। এবং অবশ্যই এই মেথডটি অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা চলে। একজন মেন্টালিস্ট হিসেবে আমি আমার স্মৃতিশক্তিকে মানিয়ে নিয়েছি। ফলে আমার কাজের সমস্ত নানান অংশ আমি সহজেই মনে করতে পারি এবং আমার ব্যস্ত শিডিউলগুলো সামাল দিতে হয়। আমি পিক সিস্টেম নামে একটি মেমোরি সিস্টেম ব্যবহার করি। এতে তালিকাগুলো মনে রাখতে আমার সুবিধা হয়। প্রথমে আপনাকে পিক ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। একবার এগুলো মনে রাখতে পারলে সবকিছু সহজ হয়ে যাবে এবং বিভিন্ন তালিকায় ওগুলো বারংবার ব্যবহার করতে পারেন। পিক ওয়ার্ডগুলো হলো ১ গান, ২ শুজ, ৩ ট্রি, ৪ ডক্টর, ৫ হাইভ, ৬ স্টিক্স, ৭ হেভেন, ৮। প্রথমে আপনাকে পিক ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। একবার এগুলো মনে রাখতে পারলে সবকিছু সহজ হয়ে যাবে এবং বিভিন্ন তালিকায় ওগুলো বারংবার ব্যবহার করতে পারবেন। পিক ওয়ার্ডগুলো হলো ১ গান, ২ শু, ৩ ৪ ডোর, ৫ হাইভ, ৬ স্টিক্স, ৭ হেভেন, ৮ গেট, ৯ লিম্প, 10 হেন। এগুলো বারবার বলতে থাকুন যতক্ষণ না পর্যন্ত মুখস্থ হয়। ১ বন্দুক, ২ জুতা, ৩ গাছ ইত্যাদি। এখন আপনি কিছু জিনিসের তালিকা মনে রাখতে চান। পিগ ওয়ার্ডের সঙ্গে প্রতিটি আইটেমের একটি সংযোগ ঘটিয়ে একটি মানসিক ছবি তৈরি করুন। ধরুন আপনাকে একটি নোটপ্যাড, পেন্সিল এবং চামচের কথা মনে রাখতে হবে। তাহলে ভাবুন বন্দুক, নোটপ্যাড, জুতা, পেন্সিল, গাছ, চামচ। এখন এগুলোর জুটিবদ্ধ ছবি কল্পনায় দেখুন, যাতে ওগুলোকে আপনি মনে রাখতে পারেন। হয়তো আপনি হাতে একটি নোটপ্যাড ধরে আছেন এবং বুড়ো পশ্চিম থেকে একটি বিরাট ঘোড়ায় চেপে এলো এক কাউবয়। সে বন্দুক বের করে সোজা আপনার নোটপ্যাড লক্ষ্য করে গুলি চালালো। এভাবে কল্পনা করলে বিষয়টি মনে থাকবে, ঠিক আছে? তারপর ধরুন আপনি একা একা হাঁটছেন, হঠাৎ পা ব্যথা করতে লাগলো। আপনি উবু হয়ে পা থেকে জুতো খুলে ফেললেন এবং দেখলেন জুতোর মধ্যে কতগুলো পেন্সিল। এই কারণেই আপনার পায়ে খোঁচা লাগছিল। এইবারে ৩ নম্বরটি মনে রাখার জন্য কল্পনা করুন আপনি একটি গাছের নিচে বসে আছেন এবং গাছের ডালে পাতার বদলে অসংখ্য চামচ ঝুলছে। একটা দমকা হাওয়া বয়ে গেল এবং চামচগুলো আপনার মাথার উপর টুপটাপ পড়তে লাগলো। ছবিটা পেলেন তো? শুরুতে বিষয়টি একটু জটিলই মনে হবে, তবে একবার পিগ ওয়ার্ডগুলো স্মৃতিতে গেঁথে গেলে সবকিছু জায়গা মতো বসে যাবে। এ মেথডে কাজ হয় কারণ এটি আপনাদের মনে সংশ্লিষ্টতা তৈরি করে। একই কারণে কারো মনে থাকে না গত বুধবার তারা কোন পোশাক পরেছিল, তবে সবাই জানে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর তারা কি করেছিল। আমাদের স্মৃতিশক্তিকে মাঝে মধ্যে সামনের দিকে ঠেলে দিতে হয়, মনোযোগ দেওয়ার কথা স্মরণ করিয়ে দিতে হয়। গোটা মস্তিষ্ক কিছুই না, তবে মস্তিষ্ক নিয়ে লোকে আমাকে আরো একটি প্রশ্ন বহুবার করেছে, আপনি রাইট ব্রেন নাকি লেফট ব্রেন? আমি আমার মস্তিষ্কের কতটা ব্যবহার করি সেরকম একটা প্রশ্ন। আমি জবাব দেই, স্কুলে আমি নিশ্চয়ই লেফট ব্রেন ছিলাম, কারণ অঙ্ক, বিজ্ঞান ইত্যাদির প্রতি আমার আগ্রহ ছিল, যে বিষয়গুলো যুক্তি নিয়ে কাজ করে। আমি বই পড়তাম উদ্দেশ্য নিয়ে, মনোবিজ্ঞানের জ্ঞান অর্জন করতে পারবো, আর এতে যৌক্তিক ব্যাপারও রয়েছে। তবে পরে বুঝতে পারি আমি যেভাবে এসব বই পড়ছি তা আদৌ রেশনাল নয়। খুব বেশি দিনের কথা নয় যখন বিজ্ঞান ভাবতো মানুষের মগজের বাম দিকটাই গোটা শরীর নিয়ন্ত্রণ করে।
সে যুক্তিবাদী আচরণ করে, কথা বলে, বই পড়ে, লেখে, অঙ্ক কষে এবং স্কুলে আমরা যেসব জিনিস শিখেছি তা নিয়ে কাজ করে। আর ডান দিকের মগজ তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। তারপর 1968 সালে রজার স্পেরি মানুষের মগজ নিয়ে কাটাকুটি করতে লাগলেন। শুধুমাত্র মেডিকেলের উদ্দেশ্যে এই কাটাকুটির গবেষণা চলল। গবেষণায় কিছু কৌতূহল উদ্দীপক তথ্য জানা গেল। যেমন, যখন রোগীর বাম চোখে কোনো ছবি দেখানো হয় যা মগজের রাইট হ্যান্ড বা ডান দিকের সঙ্গে সম্পৃক্ত, রোগী ওই জিনিসটির নাম বলতে পারবে না, কারণ মগজের বাম গোলার্ধে সে ওই ভাষাটি প্রবেশ করাতে ব্যর্থ হয়েছে। সে বস্তুটি দেখতে পাবে, তবে নাম বলতে পারবে না। তবে যখন কয়েকটি জিনিস তার সামনে রাখা হলো, এর মধ্যে মাত্রই তাকে দেখানো জিনিসটিও রয়েছে এবং রোগীকে বলা হলো দেখা জিনিসটি তুলে নিতে, সে এটা পারল। কিভাবে? কারণ তার মগজ বা মস্তিষ্কের ডান পাশটি জিনিসটি দেখেছে এবং তার বাম হাতকে নির্দেশ পাঠিয়েছে ওটা তুলে নিতে। বেশ চিত্তাকর্ষক ব্যাপার, নয় কি? স্পেরি বলেছেন, আমরা যা দেখেছি তাতে এটি ইঙ্গিত করে যে অপারেশনের কারণে ওই লোকগুলোর মন দ্বিধাবিভক্ত হয়ে গেছে। তার মানে দুটি আলাদা সচেতনতার গোলার্ধ। এই গবেষণার মাধ্যমে মস্তিষ্কের দুটি গোলার্ধের মধ্যকার নির্দিষ্ট পার্থক্য ফুটিয়ে তোলা হয় এবং স্পেরি তার এই কাজের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তিনি তার বক্তৃতায় সবশেষে বলেন, আমি আপনাদেরকে যে বক্তৃতা দিলাম সেজন্য আমার বাম দিকের মস্তিষ্কের চেয়ে ডান দিকের মস্তিষ্ক অনেক বেশি আনন্দ অনুভব করল। স্পেরি দেখিয়েছেন মগজের ডান ধার বাম দিকের মতোই সমান গুরুত্বপূর্ণ এবং হঠাৎ করেই মস্তিষ্কের ডান দিকটা দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। বাম দিকের মস্তিষ্ক যেন হঠাৎ করেই অপাঙ্ক্তেয় হয়ে গেছে। তবে বিজ্ঞান কিন্তু মস্তিষ্কের এই দুটি বিভাজন সমর্থন করে না। মানুষ রাইট ব্রেন বা লেফট ব্রেন টাইপ নয়। বিষয়টি অত সহজ নয়। আর সহজ হবেই বা কি করে? আমরা এখানে মানুষের মগজ নিয়ে কথা বলছি, যে মগজের জোরে মানুষ পিরামিড বানিয়েছে, স্মল পক্স দূর করে দিয়েছে দুনিয়া থেকে, চাঁদে লোক পাঠিয়েছে। সত্য হলো এটাই, মস্তিষ্কের দুটো দিকই বিশেষ কিছু তথ্য সামাল দিতে পারদর্শী। বাম গোলার্ধ সিকোয়েন্স, অতিরঞ্জন এবং বিশ্লেষণ নিয়ে কাজ করে, আর ডান দিকের মস্তিষ্ক কাজ করে কনটেক্সট, আবেগীয় অনুভূতি এবং সংশ্লেষণ নিয়ে। তো সেই প্রশ্নে আবার ফিরে যাই, আমি লেফট ব্রেন নাকি রাইট ব্রেন? বেশিরভাগ মানুষের মতো আমি দুটোই। আমাদের মস্তিষ্কের দুটি গোলার্ধ বিভিন্ন জিনিসের মোকাবেলা করলেও কাজ করে একসঙ্গে। আমরা যা করছি তা প্রায় সবকিছুই মস্তিষ্কের দুটি পাশ ব্যবহার করেই করছি। যে লেনোর শোতে আমাকে মস্তিষ্কের দুটি ভাগই ব্যবহার করতে হয়েছিল। আমি বসে বসে যুক্তিতর্ক দিয়ে চিন্তা করছিলাম শোতে নতুন কিছু দেখাতে হবে এবং আমি কিছু সম্ভাবনার তালিকা করে ফেলি। তারপর আমার মনটাকে নিজের ইচ্ছা মতো চলাফেরা করার জন্য ছেড়ে দেই। কিছু সংশ্লেষণ এবং কানেকশন তৈরি করি যা সর্বদা যৌক্তিক ছিল না এবং কিছু কোনো রকম অর্থই বহন করত না। এটি ছিল মস্তিষ্কের ডান ভাগের কাজ এবং সবশেষে ডান ভাগটি আমার মনে টি শার্টের আইডিয়াটি এনে দেয়। তবে সৃজনশীল সমস্যা সমাধানে ডান এবং বাম উভয় মস্তিষ্কই কিন্তু কাজে লাগে। আমি শুনেছি মিউজিশিয়ানরা যখন বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে সুর সৃষ্টি করেন, তখন তারা মস্তিষ্কের সামনে যেসব কর্মকাণ্ড থাকে সেগুলো প্রত্যাখ্যান করেন, যেন তাদের মানসিক নিয়ন্ত্রণকে হ্রাস করেছেন এবং নিজেদের আইডিয়াগুলোকে ইচ্ছামতো চলাফেরার সুযোগ দিচ্ছেন। আমি হ্যারি পটারের লেখক জে.কে রাউলিংকে নিয়ে কল্পনায় প্রায়ই একটি ছবি দেখতে পছন্দ করি। আর তা হলো তিনি ট্রেনে কোথাও যাচ্ছেন, জানালা দিয়ে তাকিয়ে আছেন বাইরে। তার রিল্যাক্সড মস্তিষ্কের মধ্যে জাদুকর ছেলেটা ঢুকে পড়ল যে তার বেস্ট সেলার বইয়ের তারকা হবে। তবে হ্যারি পটার একবার লেখিকার মস্তিষ্কে ঢুকে পড়ার পরে তিনি তাকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে বইয়ের প্লট রচনা এবং অন্যান্য চরিত্র নির্মাণের কথা ভাবতে বসে গেলেন। আমরা আমাদের অজান্তেই কিন্তু সবসময় ব্রেনের দুটি অংশকেই ব্যবহার করে চলেছি। মনে করুন আপনি এবং আপনার বন্ধু মিলে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করলেন। কত কিছু যে পরিকল্পনা করতে হবে, কাকে কাকে দাওয়াত দিবেন, কি ধরনের খাবার এবং পানীয় পরিবেশন করবেন, কোথা থেকে এগুলো কিনবেন, এমনই হাজার জিনিস। যা যা করতে হবে ওই তালিকায় রয়েছে। আপনি এই ব্যাপারটি জানেন, আপনার বন্ধুও জানে। আপনার ওপর যেসব দায়িত্ব অর্পিত হয়েছে সেগুলো আপনি করছেন, ওদিকে আপনার বন্ধু তালিকা মিলিয়ে তার কাজগুলো করে যাচ্ছে। সন্ধ্যা 7টায় পার্টি, এর মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আপনার বন্ধু এক গ্লাস লেমনেড ঢেলে দিল গলা ভেজাবে বলে, আর আপনি গিয়ে ঢুকলেন গোসলখানায়। আপনার বন্ধু অতিথিদের জন্য অপেক্ষা করছে। সে লেমনেডের গ্লাসে চুমুক দিতে দিতে ফ্রিজ খুলল বরফের জন্য। ফ্রিজে কোনো বরফ নেই। বরফ কোথায়? সে আপনার উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল। পাশের রুমে আপনি তখন হেয়ার ড্রায়ার দিয়ে মাথার চুল শুকাচ্ছেন। বাথরোব পরেই দ্রুত ছুটে এলেন কিচেনে, চোখে ভয়, মুখে হাত চাপা দেয়া। বেশ, আমি বরফ নিয়ে আসছি। খেকিয়ে উঠল আপনার বন্ধু। কিচেন কাউন্টারের ওপর ঠাস করে নামিয়ে রাখলো হাতের গ্লাস।
গাড়ির চাবি নিয়ে দুড়দাড় করে নেমে গেল খিড়কির দুয়ার খুলে। আপনার বন্ধুর মনে তখন কি হচ্ছে বুঝতে আর বাকি নেই আপনার। কারণ আপনি যদি ফ্রিজ খুলতেন তাহলে আপনিও আপনার বন্ধুর মতো একই প্রশ্ন করতেন, বরফ কোথায়? তাহলে আপনার বন্ধুর প্রতিক্রিয়াও তখন আপনার মতোই হতো। এখানে আপনার মস্তিষ্কের দুটি ভাগ এবং আপনার বন্ধুর মগজ একই সঙ্গে কাজ করছে। বাম দিকের গোলার্ধ, বেশ, আমি বরফ নিয়ে আসছি, এই কথাটির আক্ষরিক অর্থ ঠিকই ধরতে পেরেছে। তবে আপনার বাম গোলার্ধ যদি শুধু কাজ করত তাহলে আপনি শুধু ওই কথাগুলো শুনতে পেতেন এবং ওগুলোর আক্ষরিক অর্থই কেবল ব্যাখ্যা করতে পারতেন। এবং শুধু এইটুকু বুঝতেন আপনার বন্ধু বাইরে যাচ্ছে কিছু বরফ কিনে আনতে। কিন্তু যেহেতু আপনার ডান গোলার্ধ রয়েছে আপনাকে অপর আক্ষরিক কিউ পড়তে সাহায্য করার জন্য, কাজেই আপনি বুঝতে পারবেন আপনার বন্ধুটি আপনার উপর খুব রেগে গেছে। মস্তিষ্কের ডান ভাগ ছন্দপ্রকরণ বুঝতে পারে, যেজন্য আপনার বন্ধু যখন রাগের সুরে বেশ কথাটি বলল এবং আমি কথাটির উপর জোর দিল, সে আপনার বন্ধু আবেগ ঠিকই ধরতে পেরেছে যে সে রেগে গেছে। নেতিবাচক শরীরী ভাষার সামান্য ব্যাখ্যা দিয়ে বোঝা যায় আপনার বন্ধুটি ঠিক কি ভাবছে। আপনার বন্ধুর কথাগুলোর বিস্তারিত ব্যাখ্যা এবং তার মুড বোঝার জন্য আপনি আপনার মস্তিষ্কের দুটো দিকই ব্যবহার করেছেন। আপনি তখন সিদ্ধান্ত নিয়েছেন জলদি পোশাক পরে খান কয়েক মোমবাতি জ্বালিয়ে নেবেন এবং আশা করছেন বরফ নিয়ে আপনার বন্ধু ফিরে আসার পরেই পার্টির অতিথিরা আসতে শুরু করবে। এভাবে আপনার মস্তিষ্ক কাজ করছে দুটি ভাগকেই সমানভাবে কাজে লাগিয়ে। তবে আপনার পার্টির উদাহরণের সঙ্গে যদি আমার মেন্টালিস্টের কাজ করার সময়কার মগজের ব্যবহার তুলনা করেন তাতে অনেক পার্থক্য দেখতে পাবেন, বড় রকমের পার্থক্য। পার্টির জন্য বরফ আনাকে কেন্দ্র করে আপনি দেখতে পেলেন ব্রেনের দুটি অংশ কিভাবে স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। ব্রেন প্রাকৃতিকভাবে এভাবেই কাজ করে থাকে এবং বেশ ভালো কাজ করে। আমি আমার পারফরমেন্স করার সময় কিংবা আমার মস্তিষ্কের ওপর দিয়ে যখন ঝড় বয়ে যায় তখন আমি অন্যভাবে কাজ করি। আমি সচেতনভাবে মস্তিষ্কের দুটি দিক নিয়েই ছবি আঁকি। এক ধরনের চিন্তা করি, অভিনিবেশ করি, যেটি ব্রেইনের দুটি দিকের শক্তি বুঝতে পারে এবং সেই শক্তির সন্ধান করে। আমার অনেক কাজেই সম্পূর্ণ রিহার্সেল দেয়া থাকে এবং আনুক্রমিকভাবে প্র্যাকটিস করা হয়। বাম মস্তিষ্ক। তবে অপ্রত্যাশিত যদি কিছু ঘটে যায় তখন আমাকে স্বতঃস্ফূর্ত এবং সৃজনশীল হয়ে উঠতে হয়। ডান মস্তিষ্ক। আমি হাস্যরস করি, ডান মস্তিষ্ক। তবে কিছু হাস্যরসের উপাদান থাকে পূর্ব পরিচিত, বাম মস্তিষ্ক। আমি ইনটিউশনের ওপর নির্ভর করি, ডান মস্তিষ্ক। তবে আমার ইনটিউশনকে সিদ্ধান্ত গ্রহণে সক্রিয়ভাবে কাজে লাগাই, বাম মস্তিষ্ক। আমি গোটা শোয়ের টার্মস এবং এর অগ্রগতি নিয়ে চিন্তা করি, ডান মস্তিষ্ক। তবে আমি প্রতিটি সেগমেন্টের বিস্তারিত নিয়েও মনোযোগী হই, বাম মস্তিষ্ক। আমি সারাক্ষণই চেষ্টা করি মস্তিষ্ক শক্তির প্রতিটি আউন্স ব্যবহার করার জন্য এবং ব্রেইনের দুটি গোলার্ধকেই কাজে লাগাই। আরও কিছু ধাঁধা। এক এক খুনিকে মৃত্যুদণ্ড দেয়া হলো। তাকে ৩টি কক্ষের একটি বেছে নিতে হবে। প্রথম কক্ষটিতে দাউ দাউ আগুন জ্বলছে। দ্বিতীয়টিতে রয়েছে গুলিভরা বন্দুক হাতে কয়েকজন গুপ্ত হত্যাকারী এবং তৃতীয় কক্ষ পরিপূর্ণ ৩ বছর ধরে অনাহারে থাকা কয়েকটি সিংহ দ্বারা। এখন কোন কক্ষটি লোকটির জন্য সবচেয়ে নিরাপদ? ২ এক লোক সম্পূর্ণ কালো পোশাক পরেছে, কালো জুতো, মোজা, ট্রাউজার্স, কোট, গ্লাভস এবং সিল্ক মাস্ক। সে বাতি নেভানো একটি কালো রাস্তা দিয়ে হাঁটছে। তার দিকে একটি কালো গাড়ি ছুটে এলো। গাড়িটির হেডলাইট নেভানো, কিন্তু একেবারে শেষ মুহূর্তে দুর্ঘটনা ঘটল না। ড্রাইভার গাড়ি থামিয়ে ফেলল। ড্রাইভার কি করে কালো পোশাক পরা লোকটিকে দেখতে পেল? ৩ একটি ঘরের মধ্যে ৩টি লাইট বাল্ব আছে। বাইরে রয়েছে লাইটের ৩টি সুইচ। প্রতিটি একটি লাইটের সঙ্গে সংযুক্ত। আপনাকে খুঁজে বের করতে হবে কোন সুইচটি টিপলে কোন বাল্বটি জ্বলে উঠবে। তবে আপনি মাত্র ২টি সুইচ টেপার সুযোগ পাবেন এবং ঘরে মাত্র একবার যেতে পারবেন। ৪ মৃত্যুর আগে এক রাজা তার ছেলেকে উপদেশ দিয়ে গেলেন সে রাজসিংহাসন পেতে পারে যদি একটি হ্যাটের ভেতর থেকে সঠিক নোটটি উদ্ধার করতে পারে। রাজা তার ভাই অর্থাৎ ছেলেটির চাচাকে এ পরিকল্পনার দায়িত্ব দিয়ে গেলেন। পিতার মৃত্যুর পরে রাজকুমারকে তার চাচা বললেন তাকে হ্যাটের মধ্যে থেকে ২টি নোটের একটি বাছাই করতে হবে যাতে তার নিয়তি লেখা থাকবে। একটি নোটে লেখা সবকিছু আছে, অপরটিতে লেখা কিছুই নাই। রাজকুমার কিভাবে রাজসিংহাসন পাবে? ৫ বাসে চড়ে আপনি $১ দিয়ে একটি টিকিট কিনতে পারেন অথবা $10 দিয়ে 12টি টিকিট কিনতে পারেন। এক যাত্রী
বাসে উঠে $10 দিল এবং বাস ড্রাইভার তৎক্ষণাৎ তাকে একগুচ্ছ টিকিট দিয়ে দিল। বাস ড্রাইভার কি করে বুঝল যাত্রী গুচ্ছ টিকিট চায়, সিঙ্গেল টিকিট নয়? 6. আপনি 3 লাইনে সমকোণী চতুর্ভুজ আঁকতে পারবেন? 7. আপনি রানিং রেসে আছেন এবং সামনে এগিয়ে গেলেন এবং দ্বিতীয় প্লেসে থাকায় রানারকে টপকে গেলেন। আপনি এখন কোন পজিশনে রয়েছেন? প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করুন। 174 নম্বর পৃষ্ঠায় প্রশ্নগুলোর উত্তর দেয়া আছে। দেখুন মিলল কিনা। আসুন আপনার সৃজনশীল চিন্তাভাবনার আরেকবার পরীক্ষা নেওয়া যাক। একটি সিলিন্ডারকে চিন্তা করুন। কোন দিকটি খোলা মনে হচ্ছে? বেশিরভাগ লোক বাম দিক থেকে ডানে যায়, তবে একটু মস্তিষ্ক খাটিয়ে সিলিন্ডারটিকে আপনি উল্টে নিতে পারেন এবং ডান দিকের খোলা মুখটির দিকে তাকাতে পারেন। এই তথ্যটি প্রসেস করার জন্য আপনি একভাবে আপনার ব্রেনকে বলতে পারেন, যেটি কাজ করতে কিছুটা সময় নেবে। আবার অন্যভাবে প্রক্রিয়া করার কথা বলতে পারেন, ব্রেন বিষয়টি আপনার জন্য নির্বাচিত করার বদলে। এভাবে ব্রেনকে কাজে লাগান। এখন একটি পরিস্থিতির কথা বলা যাক। শোনা যাক এই পরিস্থিতিতে আপনি কি করবেন। ধরুন একটি গুরুত্বপূর্ণ বিজনেস মিটিংয়ে যাওয়ার জন্য আপনাকে ফ্লাইট ধরতে হবে, কিন্তু বিমানবন্দরে যাওয়ার সময় আপনার ভাড়া করা গাড়ির একটি টায়ার গেল ফেঁসে। সমস্যা নেই, আপনার বন্ধু আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দেবে, কিন্তু ওই মিটিং থেকে ফেরার পরপরই আপনার গাড়িটি দরকার হবে। আপনার হাতে বেশি সময়ও নেই, কাজেই খুব দ্রুত চিন্তা করে কিছু একটা ভেবে বের করতে হবে। আপনি ভাবলেন রেন্টাল কার এজেন্সি ক্লার্কস আপনি যখন এখানে থাকবেন না তখন সমস্যা সমাধানের জন্য আপনাকে তাদের কতটুকু দরকার হতে পারে। আপনি পরিকল্পনা করলেন এভাবে যে টায়ার ফেসে যাওয়া ভাড়া করা গাড়িটি রাস্তার একপাশে দাঁড় করিয়ে তাতে বসে থাকবে আপনার এক বন্ধু, আর তখন আপনি আরেক বন্ধুর গাড়িতে চড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেলফোন ক্লার্কসকে সমস্যার কথা জানিয়ে দেবেন। আপনি ফোন করে পরিস্থিতি ব্যাখ্যা করতেই শুনে খুশি হয়ে গেলেন যে ক্লার্কসের সার্ভিস প্রতিনিধিটি বেশ বন্ধুসুলভ এবং আন্তরিক। সে বলল, আমরা লোক পাঠিয়ে গাড়ির টায়ার বদলে দেব অথবা কোনো নতুন গাড়ির ব্যবস্থা করব। তাতে কতক্ষণ সময় লাগবে জানতে চাইলেন আপনি। ঘন্টা 2 তো লাগবেই স্যার, এবং তখন আপনাকেও আমাদের দরকার হবে স্যার। বেশ, কিন্তু আমি তো অপেক্ষা করতে পারবো না, কারণ আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আপনাদের গাড়ির চাবি এবং সমস্ত কাগজপত্র এক বন্ধুর কাছে দিয়ে এসেছি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সে ওই গাড়িতেই থাকবে। আমি দুঃখিত স্যার, কিন্তু গাড়িতে আপনাকেই অপেক্ষা করতে হবে, আপনার বন্ধুকে নয়। কিন্তু তা কি করে করব? আমি তো এখন আরেকটি গাড়ি করে এয়ারপোর্টে যাচ্ছি। আপনাদের যা যা দরকার সবকিছু নিয়ে ওই গাড়িতে আমার এক বন্ধু অপেক্ষা করছে। বুঝতে পারছি স্যার, কিন্তু যার কাছে আমরা গাড়ি ভাড়া দিয়েছি রেন্টাল পলিসি অনুযায়ী তাকেই গাড়িতে থাকতে হবে, আর আপনি সেই অফিসিয়ালি রেজিস্টার্ড ব্যক্তি। আপনাদের জন্য কি আমি ফ্লাইট ক্যান্সেল করে মিটিং বাদ দিয়ে আপনাদের গাড়ির জন্য বসে থাকব? আমি দুঃখিত স্যার, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। এরকম কথা কি পরিচিত শোনাচ্ছে? আপনি কি কখনো এরকম পরিস্থিতিতে পড়েছেন? এক্ষেত্রে তাহলে করণীয় কি? হয়তো একটু হাসি মুখে বলতে পারেন, ধরুন আমি আপনাদের গাড়ির জন্য অপেক্ষা করছি, ঠিক আছে? এমন সময় আরেকটা গাড়ি এসে আমাকে চাপা দিল এবং 2 ভাঙা পা নিয়ে আমাকে ভর্তি হতে হলো হাসপাতালে। তখন আমি তো আর আপনাদের গাড়ির জন্য অপেক্ষা করতে পারবো না। আপনি কি তখন আমার গাড়ির টায়ার বদলে দেবেন? আমি দুঃখিত স্যার, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, বলল সার্ভিস প্রতিনিধি। ঠিক এরকম পরিস্থিতিতেই আমি একবার পড়েছিলাম। আমার ম্যানেজার গেরি ক্লার্কসের গাড়ির জন্য অপেক্ষা করছিল, আর আমার আরেকজন ম্যানেজার মাইক আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছিল, আর আমি তখন সেলফোনে ক্লার্কসের সঙ্গে কথা বলছিলাম। তবে আমার ভাগ্য ভালো, শেষ পর্যন্ত একজন সুপারভাইজারের সঙ্গে কথা বলতে পারি এবং সে আমার সমস্ত প্রশ্নের জবাব দেয়। আমি, সে এবং গেরি এই 3 জনের মধ্যে কনফারেন্স কলের মাধ্যমে সমস্যাটি মিটিয়ে ফেলি। কাজে এরকম কোনো পরিস্থিতিতে পড়লে সৃজনশীল কোনো চিন্তা করবেন, সমাধানের কোনো না কোনো রাস্তা বেরিয়ে আসবেই। আমার একটি খেলা সম্পর্কে আপনারা জানেন যে সেটি হলো কাউকে একটি কাগজে ছবি আঁকতে বলে আমি ঘর থেকে বেরিয়ে যাই। আমি বলি তাদের মনে যে ছবি ফুটে ওঠে তাই যেন তারা আঁকে। তবে বেশিরভাগ মানুষ একই ধরনের ছবি আঁকে, আর তা হলো হাসি মুখের ছবি। আমাদের সৃজনশীলতার কি এতই অভাব যে সবাইকে একই রকমের ছবি আঁকতে হবে? আমি তাদেরকে তাই বলি, ভাই যা মন চায় তাই আঁকুন, তবে দয়া করে কোনো হাসি মুখের ছবি আঁকবেন না, কারণ এখানে আমি আমার মানসিক দক্ষতা দেখাতে এসেছি।
তখন এ কথাগুলো শুনলে হয়তো আপনার বিশ্বাসই হবে না যে ছোট ছোট হাসির কৌতুক, যেগুলো আপাত দৃষ্টিতে মনে হয় একেবারেই অর্থহীন, সেই সব কৌতুকও কিন্তু আপনাকে সৃজনশীল ভাবনায় ভাবিত করে তুলতে পারে। আমার কিছু প্রিয় কৌতুকের মধ্যে রয়েছে হাতি নিয়ে কৌতুক। আমি আমার শৈশবে হাতি নিয়ে প্রচুর জোকস শুনতাম এবং হাসতে হাসতে চোখে পানি চলে আসতো। এখানে কৌতুকের ঢঙে কিছু প্রশ্ন আপনাকে করা হলো, এগুলো ঝটপট জবাব দেওয়ার চেষ্টা করুন। এসব প্রশ্নের কোনো যুক্তি খুঁজতে যাবেন না, এগুলো স্রেফ মজা করার জন্যই বলা হচ্ছে। প্রশ্ন: আপনি একটি মিনি পুকুরে কি করে 4টি হাতি ঢোকাবেন? উত্তর: সামনে দুটোকে বসাবো, পেছনে দুটোকে বসাবো। প্রশ্ন: আপনি একটি হাতিকে কি করে ফ্রিজে রাখবেন? উত্তর: ফ্রিজের দরজা খুলে হাতিটিকে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিন। প্রশ্ন: আপনি একটি জিরাফকে কি করে ফ্রিজে ঢুকাবেন? উত্তর: ফ্রিজের দরজা খুলুন, হাতিটিকে বের করুন, জিরাফটাকে ভেতরে ঢোকান এবং তারপর বন্ধ করে দিন। প্রশ্ন: বনের রাজা সিংহ যখন জঙ্গলে জরুরি মিটিং ডাকে তখন কোন পশুটি আসতে পারে না? উত্তর: জিরাফ, কারণ সে তো তখন ফ্রিজে বন্দি। প্রশ্ন: আপনি কুমির ভর্তি নদী পার হওয়ার চেষ্টা করছেন, কিভাবে পার হবেন? উত্তর: সাঁতার কেটে। নদীতে তখন কুমির থাকবে না, কারণ সবাই গেছে মিটিংয়ে। প্রশ্ন: আপনি কি করে বুঝবেন ফ্রিজে হাতি আছে? উত্তর: ওর খাওয়ার শব্দ শুনে। ফ্রিজে দুটো হাতি আছে বুঝবেন কি করে? উত্তর: ওদের দুজনের কথাবার্তা শুনে। প্রশ্ন: কি করে বুঝবেন ফ্রিজে 4টি হাতি আছে? উত্তর: কারণ মিনি কুপারটি তখন বাইরে দাঁড়া করানো থাকবে। প্রশ্ন: হাতিরা কেন তাদের পায়ের নখে লাল রং করে? উত্তর: স্ট্রবেরি মাঠে লুকিয়ে থাকার জন্য। প্রশ্ন: আপনি কখনো স্ট্রবেরির মাঠে হাতিকে দেখেছেন? উত্তর: তার মানে ওটা কাজ করতে গেছে। প্রশ্ন: একটা শুঁয়ের ডগা থেকে হাতিকে পেছনে যেতে কিভাবে বাধা দেবেন? উত্তর: ওর লেজে একটা গেরো বেঁধে দেব। এবং সবচেয়ে হাসির কৌতুক হলো প্রশ্ন: কলা এবং হাতি দেখতে একই রকম কেন? উত্তর: কারণ দুজনেই হলুদ রঙের, তবে হাতিটি নয়। ছবিটা পেলেন? আপনি এসব প্রশ্নের কোনো আলাদা জবাব আবিষ্কার করতে পেরেছেন কি? যদি পেরে থাকেন তো খুবই ভালো কথা, তার মানে আপনার মস্তিষ্কের দুটি অংশকেই কাজে লাগাচ্ছেন। কর্মযজ্ঞে গোটা মস্তিষ্ক। আমি অনুমান করছি আপনি একটি স্মার্টফোন অথবা আইপড কিংবা অন্য কোনো চমৎকার টেকনোলজিক্যাল গ্যাজেটের মালিক। বর্তমানে টেকনোলজি আমাদের মস্তিষ্কের মতোই কাজ করে। মাত্র 1 যুগ আগে অ্যাপল প্রথম বাজারে নিয়ে আসছে আইপড। এটি নানান দিক থেকেই ছিল একটি বৈপ্লবিক আইটেম। হঠাৎ করেই আমরা রাস্তায় হাঁটতে শুরু করলাম মুঠোর মধ্যে ডিজিটাল মিউজিক নিয়ে। তবে এর আকর্ষণ বা আবেদনের বড় একটি অংশ জুড়ে ছিল এর ডিজাইন এবং মার্কেটিং। আমরা এর দ্বারা উচ্চাকাঙ্ক্ষিত হয়ে উঠলাম। প্রথম আইপড বাজারে নামানোর পর থেকে অ্যাপল নতুন নতুন জেনারেশনের সব আইপড নিয়ে আসতে শুরু করেছে এবং ভোক্তা হিসেবে আমাদের চাহিদাও গেছে বেড়ে। আমরা টেকনোলজিক্যাল দক্ষতার পাশাপাশি ডিজাইনের সৌন্দর্যও চাইছি। আমাদের টেকনোলজির জন্য আশা করছি চোখ ধাঁধানো রঙের জিনিস, আরো ছিপছিপে এবং হালকা জিনিসের দাবি করছি। চাইছি তাতে থাকবে নান্দনিক আবেদন। আমরা আর কম্পিউটার, ফোন বা মিউজিক প্লেয়ার চাই না যাতে কেবল তথ্য এবং ছবি সংগ্রহ করে রাখা যাবে। আমরা চাই ওগুলো দেখতে সুন্দর হবে। অ্যাপেলের মতো কোম্পানিগুলো আমাদের অজান্তেই আমাদেরকে মস্তিষ্কের ডান পাশের ছোঁয়া দিয়ে দিচ্ছে। কোন কম্পিউটার উন্মাদকে কি আপনি প্রায় দেখেছেন যে সে তার নতুন আইপড নিয়ে উল্লাসে ফেটে পড়েছে? আইপ্যাড দেখতে ভারী সুন্দর, আমিও একটা কিনেছি। রংটি আমার খুব পছন্দ হয়েছে। কোম্পানিগুলো কম্পিউটার মেমোরি, গিগাবাইটস সহ অন্যান্য কিছুর লোভ দেখিয়ে আপনাকে প্রলোভিত করছে তাদের জিনিস কেনার জন্য, যদিও আমরা জানি এগুলো কেনা হয় আবেগী ও নান্দনিক কারণে। ড্যানিয়েল পিঙ্ক এ হোল নাইস মাইন্ড নামে একটি চমৎকার বই লিখেছেন। এই বইতে মার্কিন যুক্তরাষ্ট্রের গোটা মস্তিষ্কের চিন্তা চেতনার কথা বলা হয়েছে। তিনি যে তত্ত্ব দিয়েছেন তা হল লেফট ব্রেইনের কর্তৃত্বের দিন শেষ। যেসব কাজ সম্পূর্ণভাবে রেশনাল, লজিক্যাল, সিকোয়েন্টিয়াল এবং কম্পিউটারের চিন্তাধারার প্রক্রিয়ার ওপর নির্ভরশীল তা কোনোভাবেই ভবিষ্যতের কাজ বলে বিবেচিত হতে পারে না। বেসিক কম্পিউটার, কোডিং, অ্যাকাউন্টিং, লিগ্যাল রিসার্চ এবং ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের সমস্ত কাজ দেশের বাইরে আরও সস্তায় করা যেতে পারে। ভবিষ্যতের জন্য শ্রমিকদের প্রয়োজন ভিন্ন ধরনের মাইন্ডসেট, বিভিন্ন রকম চিন্তাধারার পথ, যাতে অন্তর্ভুক্ত থাকবে ইনোভেশন এবং এমপ্যাথি। রাইট ব্রেন কোয়ালিটি লেফট ব্রেইনের মতো ভালো। কাজেই ভবিষ্যতের ঢেউ বলতে বোঝা যাচ্ছে এমপ্লয়িরা কোম্পানিতে তাদের মস্তিষ্কের দুই দিককেই
টোকা দিচ্ছে, যা উৎসাহিত করছে পূর্ণাঙ্গ মস্তিষ্কের চিন্তাভাবনাকে, যার সাহায্যে হোল ব্রেইন ব্যবহার করা ভোক্তাদের জন্য পণ্য এবং কনসেপ্ট তৈরি করা হবে। কোটিপতি বনে যাওয়া এক লোককে নিয়ে চমৎকার একটি গল্প আছে। সে একবার খবরের কাগজে বিজ্ঞাপন দিল, বলল যারা তাকে $1 পাঠাবে তাদের সে পরামর্শ দিবে কিভাবে কোটিপতি হওয়া যায়। যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে এরকম মানুষের কাছ থেকে সে $1 করে পেল। তবে সব মিলিয়ে তার আয় হলো $3 মিলিয়ন, এবং সে প্রতিশ্রুতি মোতাবেক প্রত্যেককে লিখিত পরামর্শ পাঠালো। সে পরামর্শে একটি মাত্র কথা লিখল, আমি যা করেছি আপনিও তাই করুন। এবং এটি সত্য গল্প। ডাক খরচা ইত্যাদির পরেও তার কাছে $1 মিলিয়ন ছিল। ক্রিয়েটিভ মিলিয়নারদের কথা যখন উঠলই তখন গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সার্গেই ব্রিনের কথা বলি। তারা তাদের কোম্পানি নির্মাণ করেছিলেন এই ভীষণ বা দৃষ্টিভঙ্গি নিয়ে যে কাজ হতে হবে চ্যালেঞ্জিং এবং সে চ্যালেঞ্জে থাকতে হবে মজা। বিশ্বজুড়ে গুগল অফিসগুলোতে রয়েছে জিমনেশিয়াম, রয়েছে যোগ ব্যায়ামের ব্যবস্থা, পুল টেবিল এবং ভিডিও গেম। এসব অফিসে আলাদা কারো কক্ষ নেই, সবাই কিউবিকলে কাজ করে। প্রতি শুক্রবার ল্যারি এবং সার্গেই একটি অল কোম্পানি মিটিং নিয়ে বসেন। সেখানে আইডিয়ার আদান প্রদান ঘটে, সওয়াল জবাব হয় এবং সবার কথা মনোযোগ দিয়ে শোনা হয়। তারা 20% টাইম বিষয়টি চালু করেছেন, যেখানে তাদের ইঞ্জিনিয়াররা তাদের সাপ্তাহিক কাজের 1/5 সময় ব্যয় করেন তাদের ভালো লাগার কোনো প্রজেক্টে। গুগলের সুপরিচিত অ্যাপসগুলোর কথা ভাবুন, জিমেইল, পিকাসা, গুগল ম্যাপ ইত্যাদি সবকিছুই কিন্তু এসেছে এসব প্রোগ্রাম থেকে। আমার তো মনে হয় গুগলের কোনো মানুষ কখনো বলে না যে আমি দুঃখিত স্যার, ওই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। সৃষ্টিশীল চিন্তাভাবনার আরেকটি গল্প আপনাদেরকে শোনাই। 52 বছর বয়সে রে ক্রপ তার জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করেন একটি মিল্কশেক মেশিন মাল্টিমিক্সারের বিশেষ পরিবেশক হওয়ার জন্য। একদিন যখন তার দুই ভাই 8টি মেশিনের অর্ডার দিল তার কাছে, তার মনে প্রশ্ন জাগলো, কেন? বেশিরভাগ ক্লায়েন্টই তো 1টি অথবা 2টি মেশিনের অর্ডার দেয়, কখনো 8টি যন্ত্রের অর্ডার দিতে তো শোনেননি তিনি। রে সঙ্গে সঙ্গে ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্ডিনোতে চললেন ঘটনার তদন্ত করতে। দেখলেন তার ক্লায়েন্টরা অত্যন্ত ব্যস্ত রেস্টুরেন্ট চালাচ্ছে। এমন সরগরম রেস্টুরেন্ট জীবনে দেখেননি তিনি। এদের রেস্টুরেন্টে পাওয়া যায় খুব সাধারণ খাবার, হ্যামবার্গার, মিল্কশেক এবং ফ্রাই। এবং খাবারগুলো সাধারণ বলেই দ্রুত পরিবেশনও করতে পারছেন তারা। রে ব্যাপারগুলো দেখে রীতিমতো মুগ্ধ। তার সৃজনশীল মন অ্যাকশনে নেমে পড়ার জন্য উতলা হয়ে উঠল। তিনি বুঝতে পেরেছিলেন এদের এই ফর্মুলা পৃথিবীর যে কোনো জায়গাতেই অর্জন করতে পারবে সাফল্য। তিনি রেস্টুরেন্টের মালিকদের আরও রেস্টুরেন্ট খোলার পরামর্শ দিলেন। টাকা পয়সা তিনি যোগাবেন। রেস্টুরেন্টের মালিকরা রাজি হয়ে গেল এবং নতুন রেস্টুরেন্টগুলো পেল সমান সাফল্য। ওই দুই ভাইয়ের নাম ছিল ম্যাকডোনাল্ড। বাকিটা যে ইতিহাস তা আপনারা জানেন। সৃষ্টিশীল চিন্তাভাবনা সবসময় সফলতার মুখ দেখে। গোল্ড মেডেল থিঙ্কিং। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একটি বড় রুমে খোলা ডেস্কে বসে ঘরভর্তি ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করেন। তার জন্য আলাদা কোনো অফিস কক্ষ নেই। যখন কেউ বড়সড় কোনো কোডিং প্রজেক্ট শেষ করে, জুকারবার্গ বেশ সমারোহের সঙ্গে তা পালন করেন। প্রক্টর অ্যান্ড গ্যাম্বল তাদের প্রথাগত র্যান্ড-ডি প্রসেসকে কোম্পানির লক্ষ্যমাত্রা 50% ধরে ট্রান্সফার করেছে। তাদের লক্ষ্য হলো বাইরে নিজেদের যেসব গবেষণাগার আছে তাতে উৎপাদিত নতুন নতুন পণ্য দিয়ে এই 50% লক্ষ্যমাত্রা পূরণ করা হবে। তারা একটি নতুন জব ক্লাসিফিকেশন করছেন। টেকনোলজি উদ্যোক্তা যারা সারা পৃথিবী চষে বেড়াবে, ইউনিভার্সিটি, ল্যাব এবং রিসার্চ সেন্টারগুলোতে সায়েন্টিফিক ব্রেকথ্রুর সন্ধানে। নোকিয়া কর্পোরেশন ক্লাব 10 এর সূচনা ঘটিয়েছে। এতে কমপক্ষে 10% ইঞ্জিনিয়ার অভিষিক্ত হবেন। বিএম কোম্পানি বিজ্ঞানীদের জন্য জেনেসিস গ্র্যান্ট নামে একটি ভাতা চালু করেছেন। যেসব বিজ্ঞানী বাইরের প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে আগ্রহী তাদের মধ্যে থেকে প্রতি বছর বেছে নিয়ে 12 থেকে 20 জনকে পুরস্কৃত করা হবে। এই পুরস্কারের পরিমাণ $50,000 থেকে $1,00,000। বিজ্ঞানীরা এই টাকা দিয়ে তাদের নতুন প্রজেক্টের জন্য জিনিসপত্র কিনতে পারেন। আমার গোটা ক্যারিয়ারে আমি ক্রিয়েটিভ হতে চেয়েছিলাম। মেন্টালিস্টের কাজ এরকম নয় যে সকালে ঘুম থেকে উঠে অফিসে যাও এবং বিকেল 5টা পর্যন্ত কাজ করো। না, আমার কাজটি হলো এমন যেখানে সারাক্ষণই আমাকে ভাবতে হয় এবং প্রশ্ন করতে হয় এরপরে কি আসবে, আমি এরপরে কি ঘটাতে পারবো, এটি কোন দিকে যাচ্ছে, আমি কিভাবে নিজেকে পুনঃআবিষ্কার করব, এটি দিয়ে আমি কোথায় যেতে পারবো। আপনি যখন নিজেকে প্রচুর প্রশ্ন করবেন আপনি ক্রিয়েটিভ হতে বাধ্য হবেন।
সারাক্ষণই আমাকে দৌড়ের উপর থাকতে হয়। জীবন আমার দিকে যা ছুড়ে দিয়েছে তার সঙ্গে মানিয়ে নিতে হয়। নিজেকে সারাক্ষণ পুনরাবিষ্কার করে চলেছি আমি। শোতে এন্টারটেইনার থেকে শুরু করে প্রাইভেট পার্টিতে ইনফোটেইনার, টিভি শোতে আমি বিনোদন বিলোচ্ছি, টক শো করছি। পরের মুহূর্তে আমাকে দেখা যাচ্ছে লাস ভেগাসে লাইভ এন্টারটেইনারের ভূমিকায়। আবার কখনো আমাকে অবতীর্ণ হতে হচ্ছে কর্পোরেট আইস ব্রেকার থেকে শুরু করে কর্পোরেট ডিটেকটিভ এর রূপে। পৃথিবী প্রতিটি মুহূর্তে বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের সঙ্গে তো আমাকেও চলতে হবে। আমার শোয়ের জন্য আমি সব সময় নতুন নতুন আইডিয়ার কথা ভাবি, চিন্তা করি আমার মানসিক দক্ষতাকে আর কোন নতুন পথে প্রদর্শিত করা যায়। তবে এর মধ্যে কিছু কিছু আইডিয়া ফেল মারে, আমি সেটি জানি। আপনার কাছে যত বেশি আইডিয়া আসবে তত বেশি আপনার ফেল মারার সম্ভাবনা থাকবে। তবে ব্যর্থতা সবসময় মন্দ নয়। থমাস এডিসন যেমনটা বলেছেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000 পথ দেখতে পেয়েছি যা কাজে লাগেনি। সৃজনশীলতার একটি দিক অসংখ্য আইডিয়া এবং সম্ভাবনা সৃষ্টি করে। সমস্ত আইডিয়ায় যে অসাধারণ হবে তা তো নয়। কিছু আইডিয়া ভালো নাও হতে পারে, কিছু আবার পরিকল্পনা মাফিক কাজ নাও করতে পারে। তবে কোনো আইডিয়া যদি কাজে না লাগে, আপনি তাহলে ভিন্নতাকে চিন্তা করতে বাধ্য হবেন এবং অন্য সময় এই ভিন্ন ভাবনাটাই এনে দিতে পারে দারুণ সাফল্য। সৃজনশীলতা হলো একটি অবিরাম প্রক্রিয়া। আমি মনে করি সেরা আইডিয়া এবং আবিষ্কারগুলো আসে একটি স্বপ্ন থেকে। আমি এটা করতে চাই, কিন্তু কিভাবে করব? আমি ওখানে ঢুকবো কি করে? পদক্ষেপগুলো কি কি? সম্ভাবনা? এসব চিন্তাই আপনাকে আরো সৃষ্টিশীল করে তুলবে, ভাবাবে। আমি যখন বড় হচ্ছিলাম তখন ক্রিয়েটিভ কালচার যেন বাতাসে ভেসে বেড়াচ্ছিল। বেশ উত্তেজক একটি ব্যাপার ছিল সেটি। আমার বাবা সবসময় আবিষ্কারের নেশায় বুঁদ হয়ে থাকতেন। নতুন নতুন আইডিয়া খুঁজে বের করতেন, কাজ করতেন 2 হাতে, লিওনার্দো দা ভিঞ্চির মতো। আমার বাবা মা আমাকে উইয়ার্ড কিড হিসেবে বেড়ে উঠতে দিয়েছেন। তারা কখনো আমার উপর কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি। তারা আমাকে কলেজে পড়ার জন্য চাপ দেননি। তারা জানতেন আমার নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে এবং তারা সেই পরিকল্পনা নিয়ে আমাকে এগিয়ে যেতে দিয়েছেন। এবং এখনো আমি এগিয়ে যাচ্ছি। আমি মনে করি আমি সৌভাগ্যবান, কারণ আমি ইসরায়েল থেকে এসেছি, যেখানে সৃজনশীলতাকে সকলে প্রশংসার দৃষ্টিতে দেখে, বিশেষ করে গত 10 বছরে। এটি যেন একটি ন্যাশনাল জিন। ওখানে প্রচুর উদ্যোক্তা রয়েছে। ইসরায়েল ছোট একটি দেশ, সাকুল্য জনসংখ্যা 75 লাখ। তবে এই দেশেই রয়েছে সর্বাধিক সংখ্যক হাইটেক স্টার্টআপ কোম্পানি। ইসরায়েলের 3,000 কোম্পানির 80% গত 10 বছরেরও কম সময়ের মধ্যে র্যান্ডির সঙ্গে যুক্ত হয়েছে। ওখানে একজন এন্টারপ্রেনার হওয়া মানে চমৎকার একটি ক্যারিয়ার বেছে নেয়া, ডাক্তার বা উকিলের মতো। ওখানে নবাগতরা সহজেই অন্যদের পরামর্শ পেয়ে থাকে। আমিও নিজেকে একজন এন্টারপ্রেনার ভাবি। ভাবতে ভালোই লাগে যে গুগল, ইন্টেল, মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানিগুলো ইসরায়েলে দ্রুত র্যান্ড ডি সেন্টার খুলছে, এমনকি যুদ্ধের সময়ও। ওখানে সব ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানী রয়েছে। তারা স্বপ্ন দেখতে পারেন, পাগলের মতো ভাবতে পারেন। আমি কল্পনা করি ওখানে আমার মতো বহু লোক আছে যারা বলছে, চলো এটা করি, চলো ওটা করি, চলো এগুলো করে ফেলি। এবং তাদের আইডিয়ার মধ্যে একটি দুটি হয়তো বিশ্বব্যাপী হিট করে গেল। যেমন সেলফোন। ইসরায়েলেই প্রথম তৈরি করা হয় মটোরোলা আর&ডি এবং ইন্টেল কম্পিউটার চিপস। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ অথবা চিকিৎসার জন্য বিশ্বের ক্ষুদ্রতম ক্যামেরা, এর সবকিছুই প্রথম ইসরায়েলে আবিষ্কার। গুগল সাজেস্ট কিন্তু ইসরায়েলি টিমেরই অবদান। আপনি প্রতিদিন এটি ব্যবহার করছেন, কিন্তু হয়তো লক্ষ্যও করছেন না। আপনি যখন গুগল হোম পেজের সার্চ বক্সে কোনো রিকোয়েস্ট টাইপ করেন, তখন সাজেশনের যেসব তালিকা আসে, এটি ইসরায়েলিদের চিন্তার ফসল। গুগল এই আইডিয়াটি নিয়ে তাকে ডেভেলপ করেছে এবং এখন এটি হাউসহোল্ড টুলে পরিণত হয়েছে। আমি যখন পারফর্ম করি না, তখন অন্যান্য শিল্পীদের মতোই স্বাভাবিক জীবনযাপন করি। আমার বন্ধু-বান্ধব আছে, আমার একটি গার্লফ্রেন্ড আছে। আমরা বাইরে ডিনার করতে যাই, সিনেমা দেখতে যাই এবং আরও অনেক কিছু করি, যা আমার শোয়ের নতুন সেগমেন্ট হিসেবে অনুপ্রেরণা হয়ে উঠতে পারবে। এমনকি ন্যাপকিনের রঙও আমার জন্য অনুপ্রেরণার বিষয় হতে পারে। তবে আগে আমি আমার যৌক্তিক চিন্তাভাবনাগুলো স্থির করি, যাতে সৃজনশীলতা বেরিয়ে আসতে পারে। ফোন নাম্বার নিয়ে আমার শোতে অনেক খেলা দেখিয়েছি। আমি লোকের ফোন নাম্বার এবং পিন নাম্বার অতীতে বহুবার বলে দিয়েছি, কিন্তু আমি চাইছিলাম ফোন নাম্বারের সঙ্গে একটি দীর্ঘায়িত সেগমেন্ট তৈরি করতে, যা পারফরম্যান্সের গোটা সময়টা জুড়ে থাকবে এবং অডিয়েন্সও এর সাথে জড়িত হবে। তো ফোন নাম্বার দিয়ে আমি কি করতে পারি যা আগে করিনি? আমি যখন নতুন কোনো আইডিয়া নিয়ে ভাবি, তখন অসম্ভব কোনো
প্যারাডক্সের কথা চিন্তা করি। আমি বড় বড় স্বপ্ন দেখি এবং চিন্তা করি এটির বাস্তবায়ন ঘটানো সম্ভব কিনা। আমি ভাবি ব্যাপারটি কেমন হবে যদি কাউকে বলি গোটা একটি ফোন বুক থেকে একটি মাত্র নাম্বার বেছে নিতে, যে নাম্বারটির বিষয়ে আমি আগেই ভবিষ্যৎবাণী করে রাখব। বেশ ভালো আইডিয়া, তবে যথেষ্ট নয়। এখন কেমন হয় যদি এই নাম্বারের ফোন করি এবং আনসারিং মেশিন বলে, হাই, ফোন করার জন্য ধন্যবাদ। আশা করি আপনি লিও সুসার্ডের শো উপভোগ করছেন। বেশ হয়। তবে তারপর আমি ভাবি আমি কি এটা করতে পারবো? এটা কি করে সম্ভব হবে? এখানে আমি ট্র্যাক চেঞ্জ করি। আমি নম্বর নিয়ে কিছু করতে চাই। একজন লোক ফোন বুক থেকে একটি র্যান্ডম নাম্বার বাছাই করবে। এই আইডিয়াটি আমার বেশ পছন্দ হয়। তারপর ভাবতে থাকি সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে কি কিছু করা যায় না, অথবা জন্ম তারিখ। না, আমি অন্যান্য কাজ যখন করি তখনও এসব চিন্তা ঘুরপাক খেতে থাকে মাথায়। একদিন হঠাৎ একটি আইডিয়া চলে আসে আমার মাথায়। আমি তখন লাস ভেগাসের একটি রেস্টুরেন্টে খাওয়ার বিল দিচ্ছিলাম। তখন দুম করে আইডিয়াটি চলে আসে আমার মাথায়। এই তো পেয়ে গেছি, টাকার সিরিয়াল নাম্বার দিয়ে কিছু করা যেতে পারে। আমি ফোন নাম্বারের সঙ্গে টাকার সিরিয়াল নাম্বার যোগ করে দেব। কেউ একজন ফোন নাম্বার বাছাই করবে, কেউ তার পকেট থেকে একটি ডলার নেবে এবং দেখা যাবে ফোন নাম্বার ও টাকার সিরিয়াল নাম্বার দুটি এক। উন্মাদের মতো শোনাচ্ছে, কিন্তু আইডিয়াটি আমার খুব পছন্দ হয়ে যায়। তবে ওইখানে আমি থেমে থাকিনি। আমি আরো সামনে এগোতে চাই। আমি নিজের উন্নতি ঘটাতে চাই। এমন দারুণ কিছু করতে চাই যার কথা লোকে কোনোদিন ভুলবে না, এবং সৃষ্টিশীল চিন্তা দিয়ে আমি তা করতে পারবো। আমার কাছে যখন স্বপ্ন এসে গেছে তখন এটাকে ভাঙতে হবে, রেশনালাইজ করতে হবে এবং বলতে হবে আমি কিভাবে এটা করলাম, পদক্ষেপগুলো কি কি ছিল, এরই নাম কি পারসুয়েশন বা প্ররোচনা। এই কাজ করার জন্য কি আমাকে অন্য কোনো পথ অবলম্বন করতে হবে? কাজে আমি সযত্নে পরিকল্পনা করি এবং এর অংশ বিশেষ প্র্যাকটিস করি। সমস্যাগুলো দূর করি, ডিটেলগুলো মসৃণ করে তোলার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না এটি সম্পূর্ণভাবে কাজ করে। শুধু তারপরই আমি এটি শোতে যোগ করি। তবে তার আগে আমি কল্পনায় দেখি আমি অডিয়েন্সে বসে আমার শো এর এই অংশটি দেখছি। অডিয়েন্স সদস্যদের দেখতে কেমন লাগছে? আমার জন্য মঞ্চে দাঁড়াবার সবচেয়ে ভালো জায়গা কোনটি? সবচেয়ে সেরা শব্দ কোনগুলো ব্যবহার করব? কতক্ষণ সময় ধরে পারফর্ম করব? আমি নিজেকে ভাবি আমার মনের পরিচালক, গোটা জিনিস নিয়ন্ত্রণ করছি। আমি পারফর্মার হিসেবে নিজেকে দেখি, নিজেকে দর্শক হিসেবে কল্পনা করি। আমি আমার কাগজের প্রতিটি অংশের ভেতর বাহির দেখতে পাই। এটা কি মনের অদ্ভুত সামর্থ্য তুলে ধরতে পেরেছে? এটা কি ভালো বিনোদন দিতে পারছে? এটা কি সন্দেহবাদীদের শো এর সঙ্গে সংযুক্ত করতে পেরেছে? আমি কি মেন্টালিস্ট হিসেবে এগিয়ে যাচ্ছি? এসব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তো আমি খুশি। আমি নতুন সেগমেন্ট নিয়ে এগিয়ে যাব। আমি আমার মস্তিষ্কের প্রতিটি আউন্স শক্তি ব্যয় করি, তারপর এটি পৃথিবীর বুকে ছড়িয়ে দেই। সবাই দেখতে পায় মনের কি অদ্ভুত ক্ষমতা। ২০ লাস ভেগাস ২০১১, ৯০০ দর্শক। আমরা তাহলে শোতে ফিরে আসি। আমি নানান অবিশ্বাস্য কাণ্ড করেছি। নাম অনুমান করে বলেছি, এনার্জি ট্রান্সফার করেছি, একটি ডলারে লেখা সিরিয়াল নম্বর নিয়ে ভবিষ্যৎবাণী করেছি এবং আরও দারুণ দারুণ সব কাজ করেছি যা আপনি আমার শোতে এলে দেখতে পাবেন। শোতে আছে কত মজা, হাসি, বিনোদন এবং বিস্ময়। আর অডিয়েন্স যখন ভাবছে আর কিছু ঘটার সম্ভাবনা নেই, তখন আরও কিছু আসতে বাকি। শো প্রায় শেষ। একটি চমৎকার রাত ছিল এটি। ইতিবাচক শক্তি ছিল বিপুল, যা গোটা অডিয়েন্সে ছড়িয়ে পড়েছিল। হাততালি চলল দীর্ঘক্ষণ। লোকে আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েছে। আনন্দে তাদের মুখ জ্বলজ্বল করছে। আমি শূন্যে হাত তুললাম হাততালি থামানোর জন্য। আপনারা যাওয়ার আগে আরেকটি কথা, চেঁচিয়ে বললাম আমি। কারো কাছে সেলফোন আছে? অডিয়েন্স চুপ হয়ে গেল। তারা ভাবছে আরও কিছু কি দেখাতে চাইছি আমি। সামনের সারির একটি লোক আমাকে তার আইফোনটি দিল। ধন্যবাদ বলে ফোনটি পকেটে ঢোকানোর ভান করলাম আমি। হেসে উঠল সবাই। আমি ফোনটি ফিরিয়ে দিলাম। লোকটিকে আজ রাতে একটি ফোন নাম্বার আমি বাছাই করেছি। ক্লিপ চার্টে ইঙ্গিত করলাম। আমরা ফোনটা করি না কেন? স্যার, আইফোনের লোকটিকে উদ্দেশ্য করে বললাম আমি। আপনি কি ফোন নাম্বারটিতে কল করতে পারবেন? আমার মাইক্রোফোনের পাশে দাঁড়িয়ে আপনার স্পিকার ফোনটি অন করুন। লোকটি নাম্বারটিতে ডায়াল করলো এবং ৩ বার রিং হওয়ার পরে ওই লোকের ফোনের আনসারিং মেশিন থেকে একটি পুরুষ কণ্ঠ ভেসে উঠল। আজ রাতে লিও সুসার্ডের সুপারন্যাচারাল এন্টারটেইনমেন্ট দেখতে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, এবং বিশেষ ধন্যবাদ ব্লেক ও জেনকে স্টেজে সহায়তা করার জন্য। দর্শকরা সবাই দাঁড়িয়ে পড়ল, তারপর হাততালি দিতে শুরু করলো, সঙ্গে সামনে চিৎকার করছে।
নানাজনের নানান মন্তব্য আমার কানে ভেসে এলো। না, এ অসম্ভব। কেউ শুধু ও মাই গড বলতে লাগলো। সবাই অবিশ্বাসে মাথা নাড়ছে। শুনলাম লোকে চিৎকার করে বলছে, দ্যাটস ক্রেজি! কি করে উনি এটা করলেন? আমি জানি ওরা এটা নিয়ে আলোচনা করবে, বিস্ময় প্রকাশ করবে। দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠান নিয়ে তারা বলাবলি করবে। তাদের চেহারা দেখেই আমি তা বলে দিতে পারি। তাদের ভেতর থেকে পজিটিভ এনার্জি বিচ্ছুরিত হচ্ছে এবং এতে আমি খুব খুশি। এই হলো প্ররোচনার শক্তি। আমি এটাই করি। আপনিও এখন আমার কর্মের খানিকটা অভিজ্ঞতা লাভ করলেন। আমার বইটি পড়াও শেষ করলেন। এখন কি মনে হচ্ছে জানেন? মাইন্ড রিডার শুধু আমি নই, আপনিও। ১৫৯ পৃষ্ঠার ধাঁধার জবাব। ১. তৃতীয় কক্ষটি নিরাপদ হবে, কারণ ৩ বছর ধরে খেতে না পেয়ে সিংহগুলো পটল তুলেছে। ২. তখন ছিল দিনের বেলা। ৩. আপনি একটি সুইচ অন করে খানিকক্ষণ অপেক্ষা করুন, তারপর আরেকটি সুইচ জ্বালান, তারপর ঘরের ভেতর প্রবেশ করুন। ওখানে দুটি বাল্ব জ্বলবে, একটি গরম, অপরটি গরম নয়। যে বাল্বটি জ্বলছে না সেটির সুইচ টেপা হয়নি। গরম বাল্বটি হলো সেই সুইচটির সঙ্গে সম্পর্কযুক্ত যেটি প্রথমে অন করা হয়েছিল, আর দ্বিতীয় আলোকিত বাল্বটি আপনি দ্বিতীয়বারে জ্বালিয়েছেন। ৪. রাজকুমার রাজার মতোই জানতো তার চাচা একজন বিশ্বাসঘাতক স্বভাবের মানুষ, যে রাজকুমারকে সিংহাসন দিতে চাইবে না। কাজেই রাজকুমার অনুমান করতে পারে তার চাচা দুটি কাগজেই কিছুই নাই লিখে রাখবে। সে হ্যাট থেকে প্রথম নোটটি বের করে নিয়ে চিবিয়ে গিলে ফেলে, তারপর বাকি নোটটির দিকেও তাকায়, যেখানে লেখা আছে কিছুই নাই, এবং রাজকুমার দাবি করে সে সবকিছু আছে, লেখা নোটটি খেয়ে ফেলেছে। কাজেই সিংহাসন তার প্রাপ্য, এবং সে সিংহাসন পেয়েও যায়। ৫. যাত্রী ১০টি $১ নোট দিয়েছিল। ৬. ৩. ৭. দ্বিতীয়। বেশিরভাগ লোকই বলবে প্রথম। কৃতজ্ঞতা স্বীকার। আমার আন্তরিক ধন্যবাদ আমার সুবুদ্ধ রই ইয়োজেভিচকে দীর্ঘ সব রজনী আমার সঙ্গে কাটানোর জন্য, আমাকে আইডিয়া, চিন্তা এবং গল্প দেওয়ার জন্য। তুমি সত্যিই সুপারহিরো। ধন্যবাদ ওয়ান অ্যান্ড অনলি লিওসে টেটকে। তোমার ব্রিটিশ হিউমার সেন্স এবং সহায়তার জন্য ধন্যবাদ। রাত ২টার সময় তুমি আমার হাতি সম্পর্কিত জোকস শুনে হাসিতে ফেটে পড়েছিলে। তোমার মতো লেখক এবং বন্ধু পেয়ে আমি সত্যিই খুশি। ধন্যবাদ অ্যাডাম কর্ন এই বইটি প্রচুর উৎসাহ সহকারে গ্রহণ করার জন্য। ধন্যবাদ ট্রিশ ডেলিকে ছোট বড় সমস্ত ডিটেলসের দিকে নজর রাখার জন্য। ধন্যবাদ স্টেফানি শেয়ার্সকে সযত্নে প্রথম সম্পাদনাটি করার জন্য। ধন্যবাদ মাউরো ডিপেট্টাকে। ধন্যবাদ ফ্রাঙ্ক উইম্যানকে, যে ভেবেছিল আমি একটি বই লিখতে পারবো। এবং সবশেষে গেরি ও মাইককে ধন্যবাদ। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। তো শ্রোতা বন্ধুরা, শেষ হলো আজকের বই মাইন্ড রিডার। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই বইটি পড়ে অন্তত আপনারাও মাইন্ড রিডার হতে পারবেন বলে আশা করি। বইটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং পরবর্তী সময় এমন সব দারুণ বই শুনতে চাইলে অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।